মাস্টার্স এখনো শেষ হয়নি। মাস্টার মানে শুরু করব। এখনো সার্কুলার বা সেভাবে অ্যাপ্লাই ট্যাপ্লাই করা হয়নি। আপাতত জবের প্রিপারেশনের দিকে একটু ফোকাস করার চিন্তা। আমি মাঝে আসলে করতে পারি নাই। আমি আপনাদের সাথে প্রথম ব্যাচে ছিলাম, বা প্রথমে দু একটা এক্সাম দিয়েছিলাম। পরবর্তীতে আমার কিছু ব্যক্তিগত এবং পারিবারিক সমস্যার কারণে আমি কন্টিনিউ করতে পারিনি। প্লাস আমার পরীক্ষার রেজাল্ট রেজাল্ট ছিল, এই কারণে। তো ভাইকে আমি রিকোয়েস্ট করছিলাম, দেন আমাকে আর কি এই জন্য নতুন ব্যাচে অ্যাক্সেস দিছে। আমি ওই ব্যাচ থেকে রিমুভ হয়ে গেছি। আচ্ছা, ঠিক আছে। আর আমাদের যে আজকে র্যাপিড ব্যাচ যেটা চালু হচ্ছে, এখানে অধিকাংশই এরকম হবে যাদের সদ্য অনার্স শেষ হয়েছে। 47 প্রথম দ্বীপে এতদিন কোথাও প্রস্তুতি নেয় নাই, এই ক্যাটাগরির কিছু স্টুডেন্ট আছে। আরেকটা হচ্ছে যাদের প্রস্তুতি অলরেডি নেওয়া আছে, এখন অল্প সময় জাস্ট আরেকবার রিভিশন দেওয়ার জন্য। ওরকম সংখ্যা যদি অত বেশি হবে না। আর বেশিরভাগই এখানে নতুন, জাস্ট একবার ধারণা নেওয়ার জন্য। তো ওই হিসাব করে যদি আমি বলি আপনাদের, এখানে দেখেন আমরা টার্গেট হচ্ছে আমাদের 47, তো 47-কে টার্গেট করে আমরা শুরু করতেছি। তো পরীক্ষা যদি মেতে হয়, আমরা হিসাব করে দেখলাম এটা সব মিলাই 4 মাসের বেশি হয়তো আমরা পাবো না। তো এখন আমাদের এত বড় সিলেবাস আমরা যদি 4 মাসে শেষ করার জন্য, হয়তো এখন পরীক্ষায় ক্লাস একটু বেশি বেশি নিতে হবে, এটা স্বাভাবিক। আর আপনারাও ধরেন যদি 47 টার্গেট ধরতে চান, তাহলে যেটা 8-10 মাসের যে প্রস্তুতি নেওয়া লাগতো সেটা আপনারা 4 মাসে নেবেন, নিঃসন্দেহে একটা প্রেশার যাবেই। তা এখন ওই সিলেবাস, 8 মাসের সিলেবাস আপনি 4 মাসে শেষ করতে হইলো, এখন আপনার এফোর্ট তো ওরকম হইতে হবে। এখন মানে অন্য সময় 6-7 ঘন্টা পড়লে হইতো, এখন তারা যাবে 10-12 ঘন্টা করে পড়তে হবে। কারণ এই যে সময়ের যে গ্যাপটা আছে, এটা যদি আপনি কাভার দিতে চান তাহলে ওরকম এফোর্ট দিতে হবে, না হলে আসলে এটা সম্ভব না। আর আমরা যদি পরীক্ষার সংখ্যা কমাই, আপনাদের মাঝে যদি গ্যাপ বেশি দিই, তাহলে সিলেবাসও শেষ হবে না। তো ওই হিসেব মানে সবকিছু মিলিয়ে আমরা এভাবে কোর্স প্ল্যানটা এভাবে করলাম। আর এখন আপনারা যদি 47 সিরিয়াসলি ধরতে চান, তাহলে হচ্ছে আমাদের সাথে থেকে এই অনুসারে সিরিয়াসলি এগুলো শেষ করতে হবে আর কি। মানে এফোর্ট একটু বেশি দিতে হবে, তাহলে এটা আশা করি সমস্যা হবে না। আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের এখানে এই যাদের একদম নতুন হয়তো এরকম ভাবতেছেন 47 হইলে তো ভালো, না হইলে সমস্যা নাই, আমরা একটা ধারণা নিয়ে আপনাদের জন্য এটা একটা ভালো একটা মানে প্ল্যাটফর্ম হবে। কারণ হচ্ছে কি, আপনার এখানে আমরা প্রত্যেকটা ক্লাসে চেষ্টা করবো লিখিত নিয়ে একটা সলিড আইডিয়া দিয়ে দেওয়ার জন্য। এই যে আমাদের প্রিলি ক্লাস হবে, ঠিক আছে, ওই ক্লাসগুলো থেকে তো আমাদের বেসিক্যালি আমাদের টার্গেট থাকবে এখানে আপনি, আমরা যদি একদম ধরে ধরে ডিটেল সব বলতে যাই, তো দেখা যাবে 2-3 ঘন্টা তো এটা শেষ হবে না। কারণ যেহেতু আমরা 4 মাসে শেষ করতে চাচ্ছি, আমাদের ক্লাসের টপিক গুলো অনেক বড় হবে, অনেক বেশি হবে, এগুলা আসলে 1-2 ঘন্টাতে শেষ করা যাবে না, অনেক বড়। তো আমরা যে দিকে ফোকাস করবো আপনারা বাসায় পড়বেন। আমরা এখানে মূলত আপনাদেরকে ধরিয়ে দিব কোথায় কিরকম কিছু জায়গা আছে, এগুলো আপনাদেরকে না বললে বুঝবেন না, কনফিউশনের জায়গা। কারণ আমাদের 3-4 বছরের প্রস্তুতি থেকে আমাদের কিছু অভিজ্ঞতা আছে যে এখানে পড়তে গেলে আপনার এই অংশে একটু ঝামেলা হতে পারে। তো আমরা মূলত ওই টপিক গুলোর ওই অংশগুলো আলাদা করে ধরাই দিব, যে আপনি এখানে গিয়ে একটা ফ্রেশ খেতে পারেন, ওই জায়গাটা ধরাই দিব। আর বাকি যেগুলো হচ্ছে আপনি নিজে বাসায় ধরে পড়তে পারবেন, বুঝতে পারবেন, ওগুলো হয়তো আমরা অতটা এফোর্ট দিব না। আর কিছু জিনিস আছে, ধরেন আমাদের দীর্ঘদিনের এই জার্নিতে থাকার কারণে আমাদের কিছু অভিজ্ঞতা হয়েছে যে কোন অংশ অত বেশি গুরুত্বপূর্ণ না, যেটা বাদ দিলে হয়। কিন্তু কোন অংশ আবার আলাদা করে গুরুত্ব দিতে হবে, ওই জিনিসগুলো হয়তো নতুনটা ধরতে একটু ঝামেলা হয়। তো ওই জায়গাগুলো আমরা ওই অভিজ্ঞতাটা শেয়ার করবো, কি পড়বেন কি বাদ দিবেন, যেটা পড়ার জন্য অনেক বেশি জরুরি। না আপনি পড়তে বসে দেখবেন পুরা সাগর মনে হবে, এলোমেলো মনে হবে, এত বড় চ্যাপ্টার কি পড়বো কি বাদ দিবে, এগুলো আপনি মানে খুঁজে পাবেন না। তো ওই জিনিসগুলো ধরার জন্য আমরা মূলত ওই জিনিসটাই আজকের ক্লাসে আশা করি সেটা বুঝতে পারবেন আমরা কিভাবে কি করব। তো এই টার্গেট মেইন থাকবে, এটা দুইটা জিনিস আমাদের ক্লাসে ম্যান্ডেটরি থাকবে। একটা হচ্ছে কি পড়বেন কি বাদ দিবেন, এটা সুন্দর করে ধরিয়ে দেওয়া, মানে কোনটা গুরুত্বপূর্ণ কোনটা কম গুরুত্বপূর্ণ। আর কিছু জায়গা আছে ওগুলো আপনি বাসায় নিজে পড়তে গিয়ে একটু কনফিউশনের জায়গা থাকতে পারে, তো ওই কনফিউশনের জায়গাগুলো নিচে পড়তে গিয়ে ঝামেলা হতে পারে, ওগুলো একটু ধরাই দেবে। এই দুইটা জিনিস আমাদের হাইলাইট থাকবে। আর একটা জিনিস যেটা আপনারা অ্যাডভান্স এখানে পাবেন, সেটা আমরা আমাদের কোথাও বলি নাই এখানে, যে লিখিত যে সেবাটুকু ওইটা আমরা আপনাদেরকে দিব। আমাদের প্রিলি যে টপিকটা থাকবে, ওই টপিকটা লিখিতর সাথে কিভাবে রিলেটেড, ওই জিনিসটা আমরা আপনাদেরকে ধরাই দিব। এবং আপনাদেরকে আমরা প্রয়োজন স্পেসিফিক কিছু কোশ্চেনও দিব, যে আপনারা যদি এখন এই কোশ্চেন গুলা রেডি করে রাখতে পারেন, করে রাখতে পারেন, তাহলে আপনার প্রিলির পাশাপাশি লিখিত নিয়ে একটা সলিড আইডিয়া পাওয়া যাবে। হয়তো আমরা আমাদের 47-এর মূল যে ব্যাচটা আছে ওখানে আমরা লিখিত পরীক্ষা নিতাম 14-15 দিন পর পর ওই প্রশ্নগুলোর উপরে, টোটাল মানে যতগুলো ক্লাস হবে ওগুলা দিকে। তো ওরা লিখিত পরীক্ষা দেওয়ার একটা সুযোগ পাচ্ছে। এখন যেহেতু সময় কম এখানে, শর্টকাটে মানে 4 মাসে অনেক কিছু শেষ করতে হবে, ওই জন্য হয়তো আমরা লিখিত পরীক্ষাটুকু নিতে পারবো না। তবে লিখিত নিয়ে আপনাদেরকে একটা সলিড আইডিয়া দিয়ে দিব, যে টপিক গুলা কিভাবে লিখিতের সাথে রিলেটেড, কিভাবে এই প্রশ্নগুলো আপনি এখন রেডি করে নিতে পারলে আপনি লিখিততে এগিয়ে থাকবেন, ওই একটা গাইডলাইন এখানে পেয়ে যাবেন। তো এইসব করে সবার প্রতি আমাদের অনুরোধ থাকবে, সেটা হচ্ছে আমাদের ক্লাসগুলা মনোযোগ দিয়ে ফলো করা। আর আমরা যে পরীক্ষা নিব, পরীক্ষায় রেগুলার অ্যাটেন্ড করা। তাহলে পরীক্ষা অ্যাটেন্ড করলে আমরা
আমাদের 47-এর মূল যে ব্যাচটা আছে ওখানে থেকে হয়তো অনেকে জানেন, যারা নতুন দু একজন আছেন, আমরা কোয়েশ্চেন কিন্তু গতানুগতিক করি না। একটু চেষ্টা করি আমরা এখানে ভ্যারিয়েশন রাখার জন্য, একটু চেষ্টা করি যেগুলো আপনি প্রশ্ন পড়ে মনে হবে যে আপনি সঠিকটা দাগাচ্ছেন, কিন্তু দাগান পরীক্ষা শেষে দেখবেন আপনি ভুলটাই দাগাচ্ছেন, যে জিনিসটা আমাদের পিএসসির ফাইনাল পরীক্ষাতে এরকম হয়। তো ওই আমাদের কোয়েশ্চেন সেট আপের ক্ষেত্রে আমরা ওরকম মানে বেশিরভাগ প্রশ্ন ওরকম রাখার চেষ্টা করি। তবে মানে সবকিছু মিলে স্ট্যান্ডার্ড মেনটেন হয়। কিছু কোয়েশ্চেন থাকবে একদম কঠিন যেগুলো আপনারা পারবেন না, কিছু থাকবে এরকম কনফিউশনের, যেটা পিএসসি ও রাখে, কিছু মোটামুটি বিগত বেস থাকবে সহজ। মানে এরকম সহজ কঠিন সবকিছু মিলেই কোশ্চেন গুলো হয়, তো আমরা ওই জিনিসটা ধরে রাখার একটু চেষ্টা করি। তো এই হিসাব করে পরীক্ষাগুলো মিস যেন না যায়। পরীক্ষা অবশ্যই দিবেন। লিখিত যে কোশ্চেন গুলো আমরা বলে দিব ক্লাসে অথবা মার্ক করে দিব, ওই কোশ্চেন গুলো আপনার প্রিলি পড়ার সময় আপনি পড়বেন, তো প্রস্তুতি নেবেন প্রিলি, যার সাথে ওই অংশটুকু রেডি করে রাখলে আপনি লিখিততে অ্যাডভান্সে গিয়ে থাকবেন। আর আমাদের ক্লাস একটু ফলো করবেন, কোনটা আমরা পড়তে বলবো কোনটা একটু গুরুত্ব দিতে বলবো, ওগুলা যদি গুরুত্ব দেন আপনার পড়াও মোটামুটি, যেহেতু সময় কম এই সময় তো দেখবেন, মানে অনেকের এরকম হবে যে মনে হবে যে সময় কম বা প্রস্তুতি নেওয়ার সুযোগ নেই, এটা একটু মানে যাচাই করতে যাই, গিয়ে দেখি কি হয়, দেখবেন যে এটা অনুসরণ করলে যাচাই করতে গিয়ে দেখবেন প্রিলি টিকে যাবেন, এরকম ঘটনা ঘটবে ইনশাল্লাহ। তো এই হিসাবে আমাদের পরামর্শ থাকবে আপনারা এই অনুসারে ফলো করবেন আর কি। তো আমাদের আজকের যে টপিক আছে, টপিকের লিখিত প্রশ্ন দিয়ে দিব। আচ্ছা, আজকের যে টপিক আছে সেই টপিক আমাদের প্রথম ক্লাস বাংলার, ওইটা নিয়ে আমি, আর আমাদের ক্লাসগুলোতে আমরা হচ্ছে এরকম। আচ্ছা আমি শুরু করি, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, দাঁড়ান। স্ক্রিন তো দেখা যাচ্ছে? আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ, দেখা যাচ্ছে। ঠিক আছে। তো এই যে আমাদের প্রাচীন যুগের, আজকে বাংলা সাহিত্যে যে বিষয়গুলো আছে, প্রাচীন যুগ, তারপরে অন্ধকার যুগের কিছু বিষয়পত্র, তো এই টপিক নিয়ে যেরকম যে জিনিস কিছু জায়গায় আমরা এখানে যেগুলা এখান থেকে লিখিত কিরকম কোয়েশ্চেন হতে পারে ওগুলো একটু ধরা দিব, কোনটা পড়তে হবে কোনটা বাদ দিতে হবে, কেমনে কি করা যায়, কনফিউশন কিছু জায়গা আছে ওগুলো একটু ধরাই দিই। আর মূলত পড়তে হবে বাসায়। বাসায় পড়ার ক্ষেত্রে বলি, এই যে দেখেন আমার কাছে এই যে বইটা, এটা হচ্ছে অগ্রদূতের, এটা যদি একটু পুরাতন হয়তো এখন আরেকটু আপডেট করা হয়েছে। আপনাদের কাছে যে বই থাকুক, অগ্রদূত হোক শিকড় হোক, যে বই থাক ওই বই থেকেই পড়বেন মোটামুটি। বইতে যেগুলো থাকে ওগুলাই একটু ভালো করে পড়ার চেষ্টা করবেন। এখন আপনি এগুলো পড়তে গিয়ে একটু ঝামেলা মনে হবে যে এই অল্প পড়া পড়ে কি আসলে কমন পাবো কিনা, বা এগুলা মনে থাকবে কিনা, আমার হবে কিনা না কিনা। তো ওই চিন্তা আসার আগে নিজের আগে অতটুকু বুঝান যে এখানে বইতে যতটুকু আছে এতটুকু আমি আগে পারি কিনা, এতটুকু আমার দখল আসছে কিনা। তাই এতটুকু শিখতে গিয়ে দেখবেন যে এগুলো আপনার মনে থাকে না, সো ওই সিনটা পরে। তাহলে যে বইটা থাকবে ওই বইটা থেকে একটু ভালো করে পড়ার চেষ্টা করেন, এখানে যেগুলো আছে এগুলো ভালো করে পড়ার চেষ্টা করবেন। আর পড়ার আগে এখানে বিগত কোয়েশ্চেন আছে হয়তো 40, এখানে 46টা আছে, টোটাল 50-60টার মতো এখন নতুন বই মিলাই। ওই বিগত কোয়েশ্চেন গুলোর দিকে একটু তাকাবেন, ওই অনুসারেই আপনারা এখান থেকে ভিতরে কোনটা গুরুত্বপূর্ণ কোনটা গুরুত্বপূর্ণ না ওই জিনিসটা ধরতে পারবেন। মানে মূল পড়া হবে আপনাদের বিগত প্রশ্ন কেন্দ্রিক। এই যেখানে বিগত প্রশ্ন আছে, এই বিগত প্রশ্নের যে কোশ্চেনটা ওইটা রিলেটেড আশেপাশে কি তথ্যগুলো আছে ওগুলো এখানে দেওয়া আছে, ওগুলা ওই অনুসারে পড়লে এখান থেকে বুঝতে পারবেন। আচ্ছা আমরা শুরু করি। চর্যাপদ যেটা, এটা আমাদের কি বলা হয়, প্রাচীন যুগের একমাত্র নিদর্শন বাংলা সাহিত্যের। প্রাচীন যুগের একমাত্র নিদর্শন বলা হচ্ছে চর্যাপদকে। তো এখন চর্যাপদ নিয়ে শুরুতে একটু বলি, সেটা হচ্ছে এখানে আবিষ্কারের ইতিহাস লাগবে আমাদের। এটা চর্যাপদ রচনা হয়েছিল কবে, তারপরে এটা আবিষ্কার হয়েছিল কোত্থেকে, আবিষ্কার করছে কে, কোথা থেকে, এই আবিষ্কারের একটা ইতিহাস আছে, তো ইতিহাস লাগতে গিয়ে দেখেন চর্যাপদ যে প্রাচীন যুগের একমাত্র নিদর্শন মানে বাংলা সাহিত্যের এটা বলা হচ্ছে। তো এইটার রচনাকালটা কখন সেটা এখানে দেখেন, প্রাচীন যুগের সময়কালটা দেওয়া আছে, তো এটা নিয়ে দ্বিমত আছে। শহীদুল্লাহ একটা বলেছেন, সুনীতি কুমার চট্টোপাধ্যায় একটা, সুকুমার সেন একটা বলেছেন। তো মোটামুটি তিনটা সাল শিখে রাখার চেষ্টা করবেন, তিনটার যদি কোয়েশ্চেনে তিনটা যদি যে কোনো একটা থাকে ওইটা উত্তর হবে, কিন্তু যদি তিনোটাই থাকে তখন অবশ্যই প্রশ্ন উল্লেখ থাকবে শহীদুল্লাহর মতে কোনটা, সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতো কোনটা, এভাবে। তো এখানে দেখেন চর্যাপদ কোন সময়কালে রচিত হয় সেটা দেখেন, সাল দুইটা তিনটে দেওয়া আছে, তাহলে কে কোনটা বলছে ওই অনুসারে শিখবেন। এবং ওই সময়টা এখানে দেখেন একটা কথা লেখা আছে, পাল আমলে রচিত হয়। চর্যাপদ রচিত হয় কোন আমলে? পাল আমলে। আমি যদি একটু এডিট করি, এই যে দেখেন এখানে তথ্যটা আছে, চর্যাপদ রচিত হয় পাল আমলে। তো পাল আমলে রচিত হইতে গিয়ে এখন এই পাল আমলে এই অঞ্চলে রচিত হইলো, এটা কিন্তু আবিষ্কার হয়েছিল অন্য একটা জায়গা থেকে। সেটা হচ্ছে কোত্থেকে, এই যে দেখেন চর্যাপদ নেপালে পাওয়ার কারণ কি, এটা নেপাল থেকে আবিষ্কৃত হয়েছিল। এবং নেপালের কোন জায়গা থেকে দেখেন, এই যে 34তম 28তম 27তম লিখিততে কোয়েশ্চেনটা অলরেডি আসছে, চর্যাপদ আবিষ্কৃত হয় কবে কোথা থেকে, 1907 সালে নেপালের রাজদরবার রয়্যাল লাইব্রেরি থেকে।
তো কেন ওখানে গেছে সেটার এই যে কারণটা এখানে আছে, এখান থেকে এটা পড়লে ইজিলি বুঝবেন কেন ওখানে গেছিল। এটা আবিষ্কার হয়েছিল কোথায়? নওগাঁতে। একটা কথা বলি, আবিষ্কার না, রচনা নওগাঁতে। এই দুইটা কথা বলি, একটা হচ্ছে দেখেন চর্যাপদ আবিষ্কার হয়েছিল কোথায়? নেপালের ওখান থেকে, এই নেপালের রাজদরবার রয়্যাল লাইব্রেরি থেকে। কিন্তু আপনার এই কোয়েশ্চেনটা যদি বলে চর্যাপদ রচিত হয়েছে কোথায়, তাহলে সেটার উত্তর করবেন নওগাঁতে। নওগাঁতে। আর আমরা জানি নওগাঁতে আমাদের বৌদ্ধ যে বিহারটা আছে, মানে বৌদ্ধদের সবচেয়ে বড় যে বিহারটা সেটা ওখানে আছে নওগাঁতে। আবার আমরা জানি চর্যাপদের যে বিষয়বস্তু এটা হচ্ছে বৌদ্ধ ধর্মের তত্ত্ব কথা। আপনি যদি এই সবগুলো তথ্য যদি একসাথে করেন তাহলে এগুলো ইজিলি বুঝতে পারবেন। দেখেন চর্যাপদ যেটা জিনিসটা আছে এগুলো রচনা করছে বৌদ্ধ সাধকগণ। এখানে লেখা আছে বৌদ্ধ সাধকগণ, তার মানে এখানে বৌদ্ধ ধর্মের তত্ত্ব কথা থাকবে। আর বৌদ্ধদের সবচেয়ে বড় বিহারটা যেটা সেটা হচ্ছে নওগাঁতে আছে। আর তার মানে চর্যাপদ আবিষ্কার হয়েছিল ওই নওগাঁ থেকে। কিন্তু এরা নওগাঁয় এখানে থাকতে পারে নাই, চলায় পালিয়ে গেছে কোথায়, মানে আক্রমণ থেকে রক্ষার জন্য ওরা নেপালে চলে গেছিল। যে কারণে এটা আবিষ্কার হয়েছিল ইয়া থেকে, নেপাল থেকে। তাহলে এই সিকোয়েন্স গুলো যদি আপনারা ধরতে পারেন ইজিলি এটা মনে থাকবে। আর কবে আবিষ্কার হয়েছিল? 1907 সালে। সজ্জাপদ আবিষ্কার হয়েছিল 1907 সালে। এই তথ্যগুলো মনে রাখতে হবে। তাহলে সালগুলার ক্ষেত্রে পড়তে গিয়ে দেখেন কয়েকটা কথা বলি, দুইটাতে কনফিউজ হওয়া যাবে না। একটা হচ্ছে সজ্জাপদ রচনাকাল, যেটা হচ্ছে যে সময় ওই বৌদ্ধ সাধক যারা ছিল ওরা লিখছিল যে সময়, সেটা হচ্ছে রচনাকাল, সেটা হচ্ছে পাল আমলে। আর আরেকটা হচ্ছে চর্যাপদ আবিষ্কার, এটা রচনা হয়েছিল তো এই যে এই সালগুলাতে, কিন্তু এটা আবিষ্কার হয়েছিল 1907 সালে গিয়ে। তাও 3-4 বার ওই হরপ্রসাদ শাস্ত্রী যিনি আছেন উনি 3-4 বার নেপালে গেছেন, এই যে এখানে তথ্যগুলো আছে। 3-4 বার নেপালে যাওয়ার পরে তৃতীয়বারের প্রচেষ্টা উনি এই যে এখানে আছে, তৃতীয়বারের প্রচেষ্টা উনি এখান থেকে 1907 সালে এখান থেকে আবিষ্কার করছেন, 1907 সালে। আর রচনা হয়েছিল ওই সময়। এখন এখান থেকে একটা কোয়েশ্চেন বলি, সেটা হচ্ছে দেখেন চর্যাপদ আবিষ্কার হয় কোন আমলে? কেউ একজন উত্তর করেন তো দেখি, চর্যাপদ আবিষ্কার হয় কোন আমলে? পাল আমলে। পাল আমলে। পাল পাল আমলে। এই যে এই ভুলটার যে বিষয়টা এটাই বলি, কিছু জায়গা আছে কনফিউশনের জায়গায়, সেটাই বলতেছি। এতক্ষণ বললাম চর্যাপদ আমাদের রচনা হয়েছিল পাল আমলে। রচনা এক জিনিস, আবিষ্কার এক জিনিস, এই জায়গায় কনফিউজ হওয়া যাবে না। রচনা হয়েছিল পাল আমলে, সেটা হচ্ছে এই সালটা হচ্ছে 650 থেকে 1200। কিন্তু চর্যাপদ আবিষ্কার হয়েছিল 1907 সালে। তো 1907 সালে কি পালরা ছিল? তাহলে বলেন চর্যাপদ আবিষ্কার হয় কোন আমলে? না না, ও এবার বলেন আবিষ্কার দেখি। বুঝতে পারিনি। হ্যাঁ, বুঝতে পারি নাই, তাহলে এটা এটাই হচ্ছে বিষয়। পরীক্ষা প্রশ্নগুলো তাহলে দাগানোর তাহলে সময়ও ওভাবে একটু খেয়াল করতে। ব্রিটিশ আমল হবে, কারণ 1907 সালে কি হচ্ছে এই সময় ব্রিটিশরা ছিল, তো আমরা বলতে পারি এটা হচ্ছে ওই সময় ব্রিটিশ আমলে এটা আবিষ্কার হয়েছে। তা এখন একটা বিগত কোশ্চেন আছে, রচিত হয়েছে পাল, পাল আমলে। এখন আমরা প্রশ্ন আসলেই যে পাল দাগাই ফেলবো এরকম না, অবশ্যই প্রশ্ন করে দাগাইতে হবে, এই বিষয়গুলো থাকে। তাহলে প্রশ্ন পড়ে দাগাইতে হবে। আর প্রশ্ন মানে দেখেই যেটা জানি ওটা হুবহু হুবহু দাগাই ফেলে কিনা আমাদের ভুলটা হবে। তাহলে এই জিনিসগুলা, রচনা এক জিনিস আবিষ্কার এক জিনিস, এই দুইটা মিল করে। সালের ক্ষেত্রেও সেম, কত সালে রচনা হয়েছিল, কত সালে আবিষ্কার হয়েছিল, এই তথ্যগুলো একটু এভাবে দেখবেন। তারপরে হচ্ছে চর্যাপদ, হ্যাঁ এবার 1907 সালে আবিষ্কার হয়েছে এটা আপনি জানবেন। এই 7 সালে আবিষ্কার হয়েছে, সালটা আপনার কাছে এখন সহজ মনে হচ্ছে, পারবেন 1907 সাল। কিন্তু একটু পরে সামনে যখন আপনি শ্রীকৃষ্ণ কীর্তন পড়তে যাবেন, ওখানে যখন দেখবেন শ্রীকৃষ্ণ কীর্তন 1909 সালে আবিষ্কার হচ্ছে, তখন আবার পরীক্ষা আসলে আপনি কনফিউজ হয়ে যাবেন 7 সালে নাকি 9 সালে। দুইটা বিজোড় সালে একটু ঝামেলা হয়ে যাবে। তো এগুলো একদম স্পেসিফিক ভাবে মানে এগুলো শিখে রাখবেন যে 1907 সালে আবিষ্কার হয়েছে। আবার আরেক ভাবে আসতে পারে কিরকম, এটা তো ইংরেজি 1907 সালে, কিন্তু অপশনে দেখবেন 1907 অপশনে নেই। কারণ কি? অপশনে বাংলা সাল দিয়ে রাখবে, 1907 সালটাকে বাংলাতে কনভার্ট করে যেটা হয় সেই সালটা দিয়ে রাখবে। তাহলে এই ওভাবে কোশ্চেনটা হইতে পারে, মানে সব রকমের জন্য রেডি হয়ে থাকতে হবে। যেরকম চর্যাপদটা কবে এই যে প্রকাশ হয়েছিল 1916 সাল, বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে, কি নামে? 1000 বছরের পুরান বাংলা ভাষার গদ্যকাণ্ড দোহা নামে প্রকাশিত হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। 1916 সালে এটা প্রকাশ হয়েছে। তাহলে এখানে সাল দুইটা, একটা হচ্ছে আবিষ্কার 1907 সালে, প্রকাশ হয়েছে 1916 সালে। সেম 1916 সালে এই যে এখানে বাংলায় দিয়ে দিছে 1300-তে। তা আপনাকে বলবে চর্যাপদ কবে প্রকাশিত হয়েছিল, কত সালে। তো অপশনে দেখবেন 1916 নাই, কিন্তু আপনি শিখে গেছেন 1916, বাংলা দিয়ে রাখবে। তাহলে সব রকমের জন্য একটু রেডি থাকা, এভাবেই একটু মানে পড়ার সময় একটু কেয়ারফুলি থাকা, যে বিষয়টা সেটা বললাম, এভাবে পড়বেন। তারপরে এখানে দেখেন চর্যাপদ রচনাকারী কয়জন। চর্যাপদ একক কোনো কবি দ্বারা রচিত না, মানে ম্যাক্সিমাম গ্রন্থ তো একজনের রচনা করে, কিন্তু চর্যাপদ হচ্ছে অনেকজন। তাহলে চর্যাপদের রচয়িতা এই জন্য কেউ বলে 23 জন, কেউ বলে 24 জন। তো এখানেও সেম, শহীদুল্লাহর মতে 23 জন, সুকুমার সেনের মতে 24 জন। কার মতে বলতেছে ওই অনুসারে এগুলো একটু খেয়াল রাখতে হবে। দুইটা যে কোনো একটা থাকলে উত্তর হবে, কিন্তু যদি দুইটাই থাকে তাহলে কার মতে বলতেছে সেটা একটু খেয়াল রাখবেন। এখানে আরেকটা বিষয় বলে দেখেন, শহীদুল্লাহ 23 জন বলছেন। আবার এখানে শহীদুল্লাহর মতে সময়কাল হচ্ছে 650 থেকে 1200। তো এই জন্য মনে রাখবেন শহীদ যিনি আছে উনি সবসময় কম কম বলেন, শহীদের শহীদ কম।
মানে শহীদুল্লাহর মতো এখানে 23 জন, সুকুমারের মতো 24 জন। ওখানে শহীদুল্লাহর সংখ্যাটা শুরু হয়েছিল 650 থেকে, ওই সংখ্যাটা কম। মানে শহীদুল্লাহ সবসময় কম কম বলে, এবার মনে রাখলে আপনি কনফিউজ হবেন না। মনে রাখতে পারবেন যে শহীদুল্লাহর সবকিছুই কম। এই জন্য শহীদুল্লাহর এখানে মতে উনি পদবর্ত বলছে 23 জন, ওখানে প্রকাশ হলো সময়কাল, রচনা সময়কাল 650। এইভাবে এটা মনে রাখতে পারবেন। সামনে একটা জিনিস আছে, এটা হচ্ছে দেখেন, এই যে কবি এবং পদকর্তা, এখান থেকে 40তম বিসিএস একটা কোশ্চেন আসছিল। এরকম কোশ্চেন আসছিল, নিচের কে চর্যাপদের কবি নয় বা পদকর্তা নয়। তো সামনে এরকম একটা কোশ্চেন হইতে পারে। তো এই হিসাবে আপনার কি করতে হবে, এখানে 23-24 জন যতজন আছে ততজনের নাম মুখস্থ করতে হবে। এখন ততজনের নাম এখন মুখস্থ যদি না করতে পারেন, কিছু নাম আপনি পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে। এই যে আপনি যখন এখানে পদ সংখ্যাগুলো পড়তে যাবেন, এগুলো বারবার পড়তে গিয়ে, এখানে কিছু নাম আছে এগুলো বারবার পড়তে গেলে কিছু জনের নাম আপনার মুখস্থ হয়ে যাবে। কিন্তু ঝামেলা বাঁধবে শেষ দিকে কিছু, এই যে ধর্মপা, বিরূপা, বিনাপা, ভাদেপা, এই নামগুলো নিয়ে আপনি কনফিউজ হয়ে যাবেন। তো এগুলো যদি মুখস্থ করতে পারেন করবেন, না হলে বারবার কয়েকবার যদি আপনি রিভিশন দেন, রিডিং করেন, মানে অনেকবার বারবার পড়লে আপনার মাথায় একটা সেট হয়ে যাবে। তো অবশ্যই মানে পড়ার সময় নামগুলো একদম ভালো করে স্পষ্ট করে পড়বেন, এখানে কি আকারে নামগুলো লেখা আছে। এই যে তারকপা নাকি তারিপা নাকি ধারিকপা নাকি ধারাপা, যেরকম এই নামগুলো একদম ব্যবহার করতে হবে, কারণ আপনাকে প্রশ্ন করার সময় অপশন, এরকম অপশন নিয়ে খেলবে। আপনাকে এমন নাম দিয়ে দিবে, আপনার মনে হবে এটা আপনি এখানে পড়ছেন, কিন্তু বানানের নামটা বানানে একটু আলাদা করে দিচ্ছে, তখন আপনি কনফিউজ হয়ে যাবেন। তো এই জন্য পড়ার সময় একটু ভালো করে পড়তে হবে, এটা কি জয়পা নাকি জয় নন্দীপা, এভাবে ডম্বিপা নাকি, মানে এইভাবে আলাদা করে যদি দেয় তখন যেন কনফিউজ না হন। এই জন্য বারবার এগুলা পড়লে যখন ওরকম কোয়েশ্চেনটা হবে ওইটা আপনি মনে রাখতে পারবেন। আর যদি সবগুলো মুখস্থ করতে চান করে ফেলতে পারেন, সমস্যা নাই। তবে সবগুলো মুখস্থ করা কঠিন আর কি। তারপরে দেখেন চর্যাপদের মোট কতটা পদ আছে সেটা একটা কোয়েশ্চেন হয়। টোটাল পদ সংখ্যা হচ্ছে এখানেও সেম 50টা 51টা। এখানেও দেখেন পদ সংখ্যার কথা শহীদুল্লাহ 50টা বলছে, এখানেও শহীদুল্লাহটা কম। তার মানে শহীদুল্লাহ রচনাকাল যেটা 650 সেটাও কম, শহীদুল্লাহর মতে পদকর্তা 23 জন সেটাও কম, শহীদুল্লাহর মতে পদ সংখ্যা হচ্ছে 50টি। শহীদুল্লাহ সবসময় কম কম বলছেন। এই হিসাব করে এটা আপনি মনে রাখতে পারেন। তাহলে চর্যাপদের মোট পদ 50টা, তবে প্রাপ্ত পদ হচ্ছে 46টা। কিছু পদ পাওয়া যায় নাই, তো যেগুলো পাওয়া যায় নাই বিশেষত ওগুলাই আলাদা করে গুরুত্বপূর্ণ হয়ে যাবে, স্পেশাল হয়ে যাবে আর কি। আর স্পেশাল গুলা থেকেই কোয়েশ্চেন হইতে পারে। তো যে পদগুলো পাওয়া যায় না এগুলা কে রচনা করছে এগুলো আলাদা করে শিখবেন। 23 কে রচনা করছে, 24 কে রচনা করছে, 25, 48 কে রচনা করছে। এইভাবে এরকম এখান থেকে একটা কোয়েশ্চেন হইতে পারে, 24 নং পদ কে রচনা করছে, এরকম 23 নং পদ অর্ধেক পাওয়া গেছে, এটা একটা বিষয়। আবার দেখেন এখানে অনেক কিছু তথ্য আছে, চর্যাপদের সবচেয়ে বেশি পদের রচয়িতাকে কান্নপা, মোট 13টা পদ রচনা করেন। তাহলে চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করছেন কে? কান্নপা। 13টা পদ রচনা করছেন, এখানে দেওয়া আছে 7, 9, 10, 11, 12, 13, 18, 19, 24। 24 নং পদ আবার তার পাওয়া যায় নাই। 36, 40, 42, 50। এই তো এগুলা মানে কতটা কোনগুলা পদগুলা রচনা করছে ওগুলা অতভাবে হয়তো মনে না রাখতে পারলেও উনি যে সবচেয়ে বেশি রচনা করছেন, কয়টা রচনা করছেন, এটা আলাদা করে মনে রাখবেন। আর চর্যাপদের একদম পদের প্রথম রচয়িতাকে এটা মনে রাখতে হবে, এই যে লুইফা, তিনি 2টা পদ রচনা করছেন, 1 এবং 29। এই জন্য ওনাকে আদিকবি বলা হয়। প্রথম পদ কোনটি, প্রথম, এই যে স্পেশাল তথ্য হিসেবে এটা শিখে রাখতে পারেন, পরীক্ষায় চলে আসতে পারে এরকম। আবার ওইটা কে রচনা করছে সেটা লুইফা, কোন ছন্দে রচিত, এগুলা এখানে যে তথ্যগুলো আছে এগুলা মনে রাখা যায় আলাদা করে। এখন দেখেন চর্যাপদ অনুবাদের যে বিষয়টা, তিব্বতী ভাষায় অনুবাদ অনুবাদ, সেটা হচ্ছে অনুবাদ করছে একজনে, আবিষ্কার করছে আরেকজনে। দুইটা নাম কাছাকাছি, একটা হচ্ছে প্রবোধচন্দ্র আর একটা হচ্ছে কীর্তিচন্দ্র। তাহলে এখানে একটা কনফিউশনের বিষয় আছে, কীর্তিচন্দ্র কি অনুবাদ করছে নাকি কীর্তিচন্দ্র আবিষ্কার করছে, তারপর প্রবোধচন্দ্র কি অনুবাদ করছে নাকি আবিষ্কার করছে ওই অনুবাদের গ্রন্থটা। এই এই জায়গায় একটা প্যাসের বিষয়, এটা করে নিবেন। আচ্ছা এখন এই যে এখান থেকে একটা কোয়েশ্চেন করি আপনাদের, বলেন তো কান্নপার প্রাপ্ত পদ কয়টা? একটু আগে বলছি 13টা। 13টি। 13টি। আচ্ছা না, 13টি। না, কান্নপার 13টি না রচিত মানে পদ, আমি তাহলে কান্নপার রচিত পদ হচ্ছে 13টা, কিন্তু আমার কোয়েশ্চেন ছিল 12টা। প্রাপ্ত 12টা। প্রাপ্ত পদ হবে 12টা। হ্যাঁ, তাহলে এই যে এখানে বলার সময় বলছিলাম যে 24 পাওয়া যায়, 24 পাওয়া যায় না। তাহলে পড়ার সময় এরকম কেয়ারফুলি থাকতে হবে, পরীক্ষা উত্তর করার সময় এরকম কেয়ারফুল থাকতে হবে। মানে 13টা পড়লাম আমি ওনার পদ রচনা, কিন্তু পরীক্ষায় আসলে 13টা দাগে দিলে হবে না, কারণ পরীক্ষায় তো কোয়েশ্চেন করবো রোজ প্রাপ্ত পদ কয়টা। প্রাপ্ত তো হচ্ছে 12টা, কারণ 24 তো তার পাওয়া যায়নি। রচিত পদ হচ্ছে 13টা, এটা একটু খেয়াল রাখতে হবে এভাবে আর কি। আচ্ছা, তো এরপরে এখানে আর কি কি আছে, এবারে আসছে নিচে কতগুলো বিষয় আছে ওগুলা বলি। মানে পড়াশোনা সেভাবে একটু কেয়ারফুলি থাকা। পদকর্তাগণ, এখানে যে কে কয়টা পদ রচনা করছে এরকম এগুলো মনে রাখতে হবে, ইজিলি মনে রাখা যায় এটা। এগুলা মাঝে মধ্যে এরকম আসতে পারে। সবচেয়ে বেশি তো কানাফা 13টা, বসুকুবার পরে দ্বিতীয় 8টি, যে নিজেকে বাঙালি কবি হিসাবে দাবি করছে। তো এগুলো মনে রাখার কিছু উপায় আছে, এগুলো হয়তো মুখস্থ করতে করতে হয়ে যায়, কিন্তু কিছু জায়গা আছে দেখেন। বসুকুপার পদ হচ্ছে 8টা, বসুকুপার রচিত পদ হচ্ছে
8টা। তো এটা আমি মনে রাখতাম কিরকম, এটা মুখস্থ পড়তে পড়তে এমনি মনে থাকবে, তবু একটা যদি উপায় বলি। নোয়াখালীতে একটা জায়গা আছে না, বসুরহাট। নোয়াখালী আমাদের ওবায়দুল কাদেরের এলাকা ছিল আর কি, বসুরহাট। তো আমি এটা মনে রাখতাম এরকম, বসুয়াট। বসুরহাট থেকে বসুয়াট, মানে বসুকুপার 8টা পদ, বসুয়াট। তারপরে দেখেন সরফা, সর, সর নামের সাথে চার রিলেটেড, সর, তাহলে সর চার। কুক্কুরিপার হচ্ছে তিন, কুক্কুরিপাকে আবার মহিলা কবিও বলা হয়। তো কুক্কুরিপার তিনটা কেমন মনে রাখবেন, দেখেন কুক্কুরি, কিছু বলছেন? আচ্ছা, কুকুরিপার হচ্ছে তিনটা, কুকুরিপার নামের বানানের বিপরীতেই দেখেন তিনটা ক দেখা যাচ্ছে। ক, ক, ক এর মধ্যে তিনটা ক দেখা যাচ্ছে, তার মানে ওর পদ হবে তিনটা। তাহলে এগুলো আপনি মুখস্থ না করেও এখান থেকে নাম থেকে আপনি বলে ফেলতে পারবেন কয়টা। লুইপার দুইটা, লুই দুই, লুই থেকে বলা যাচ্ছে দুই, লুই দুই। আবার লুইপার হচ্ছে 1 এবং 29, এই দুইটা পদ, এই দুইটা তথ্য লাগবে, সেটা তো আমরা আগে দেখছি। কোন দুইটা পদ রচনা করছে 1 এবং 29, এখান থেকে লাগবে। লুপের সাথে সবর পা শান্তি পা ওরা দুইটা করে। তবে এখানে যে আরেকটা তথ্য আছে এটা পড়তে হবে, দেখেন অবশিষ্ট পদকর্তাগণ সবাই একটা করে পদ রচনা করছে, সবাই। কিন্তু লারিডম পিপার নাম পাওয়া গেল, তার কোনো পদ পাওয়া যায় নাই। তা আমরা এখানে কে কয়টা পদ রচনা করছে সেটা অলরেডি এখানে বলে দিছি, কার পদ কয়টা। এবং বাকিদের ক্ষেত্রে এখন যদি আমি আপনাকে কোয়েশ্চেন করি, তাহলে বলেন তো, এই যে জয়নন্দীপার পদ কয়টা? এখান থেকে যদি কোয়েশ্চেন এরকম হয়, জয়নন্দীপার পদ কয়টা, আপনি উত্তর করতে পারবেন কয়টা? একটা। কারণ হচ্ছে বাকি এখানে ছাড়া বাকি যারা আছে সবার একটা করে। তো এইভাবে উত্তরটা করতে হবে। আবার যদি বলেন লাডিডম ভিপার কয়টা, কারণ লাডিডম ভিপার কয়টা এটা পাওয়া যায় না, so আপনি বলতে পারবেন না, তাইলে এই নামটা স্পেশাল, লাডিডম বিজে আছে ও, এই নামটা আলাদা করে মনে রাখতে পারেন। 6টা প্রবাদ বাক্যের বিষয় আছে দেখেন, 6টা বাক্য, এগুলো লিখিতের জন্য লাগবে, অনেক সময় লিখিতটা আসে 6টা প্রবাদ আপনাদেরকে। আচ্ছা, ওই আলোচনার শেষ অংশে আমাদের শাফিউল আজম ভাই যিনি আছে উনি যুক্ত হবেন, উনি কিছু বিষয় বলবে আরো, যেগুলো আমি এখানে বলে যাচ্ছি, এখান থেকে কিছু বিষয় বাদ পড়লে বা কিছু জিনিস আছে ওগুলো উনি বলবে। আর লিখিত কোশ্চেন যেগুলো আছে উনি ওগুলা নিয়ে আপনাদের একটু ধারণা দিয়ে দিবে, বলে দিবে। আর আমরা শেষে চাইলে হয়তো লিখিত কোশ্চেন গুলো দিয়ে দিব, ওগুলো আপনারা রেডি করে রাখবেন। আচ্ছা, 6টা প্রবাদ বাক্য থেকে লিখিত তো এরকম আসবে, 6টা প্রবাদ বাক্য লিখতে বলতে পারে। তো আবার অনেক সময় প্রবাদ বাক্যগুলোর অর্থ পরীক্ষায় আসে, প্রিলিতে আবার উদ্ভব আসতে পারে, এই পদটা কার রচিত, এই প্রবাদ বাক্যটা কত নং পদের। তাহলে এখান থেকে কোশ্চেন অনেক রকম আসার সুযোগ আছে, একটু ওভাবে এগুলো মুখস্থ করে নিতে হবে। তো দেখেন এগুলো আমি একটু উপায়তে মনে রাখছিলাম, সেটা হচ্ছে দেখেন, অপনামাংসে হরিণা বৈরী, এটা হচ্ছে বসু গল্পের রচিত। তো এটা আমি দুইটা কিওয়ার্ড মনে রাখতাম, একটা হচ্ছে মাংস, বসু, মাংস বসু। নামের উচ্চারণ থেকে বলা যাচ্ছে, আমি পুরো লাইন পড়বো না, শুধু মাংসটা পড়তেছি, মাংস বসু, মাংস বসু। তাহলে এই যে অপনামাংস হরিণা বৈরী, এটা বসু গল্পের রচিত, এবং এটা 6 নং পদ। তারপরে হাতের কাঙ্কান মাল ও দাফন, দাফন যেটা আছে এটা হচ্ছে সরপা। তো এটা মনে রাখি কিভাবে, আমি দাফন শব্দটা দিয়ে মনে রাখতাম, আমাদের কেউ যদি মারা যায় তখন আমরা বলি তার দাফন করতে হবে। দাফন করতে হবে মানে কি, তার দাফন সারাতে হবে, দাফন সারতে হবে। তো এখান থেকে দাফন সার, দাফন সরফা, দাফন সারো, দাফন সরফা, আপনি দাফন শব্দটা দিয়ে আপনি এটা মনে রাখতে পারেন। তারপর হচ্ছে দেখেন, এই যে হাড়িত বাত নাহি নীতি আবেশী, তারপর হচ্ছে দুহিলে দুদুকি ব্যান্ডে সামাই, এই দুইটা আমি মনে রাখতাম, দুধ বাত ডান্ডন, দুধ বাত ডান্ডন, এই তিনটা শব্দ শুধু। ভাতের যেটা ওইটাও ড্যান্ডন পা, দুধ যেটা সেটা হচ্ছে ড্যান্ডন পা, তাহলে দুধ ভাত ড্যান্ডন পা, এটা ইজিলি এবার মনে রাখা যায়। তারপরে এই যে বর্ষণ গোহালি কিমু দুটো বলন্দে, শুন সরপা, শুন সরপা, একটা কিওয়ার্ড দিয়ে আপনি পুরোটা মনে রাখতে পারবেন। আর শেষ যেটা আছে অনসাহান্তে অনবিন্দে, ওখানে দেখেন অনেকগুলা মূর্ধন্য ষ আছে, অনেকগুলা মূর্ধন্য ষ আছে, কঙ্কন পার ভিতরে মূর্ধন্য ষ আছে, তার মানে এটা ইজিলি আপনি এমনি মনে রাখতে পারবেন। এটা এভাবে মনে রাখা যায়। তারপরে কান্নপার পরিচয়, কান্নপা এখানে আলাদা করে যদিও দিছে, কারণ ও পদ বেশি রচনা করছে, কিন্তু মোটামুটি আলোচিত যে কয়েকজন আছে ওদের সবার পরিচয় লাগে, যেটা শিকড় বইটা আছে, ওই শিকড় বই যদি কারো কাছে থাকে ওখান থেকে পরিচয়গুলা দেখতে পারেন, উল্লেখযোগ্য কয়েকজনের যেগুলো মোটামুটি আলোচিত, এখানে যাদের পদ বেশি আছে ওদের পরিচয়গুলো লাগবে। এখানে হয়তো কান্নপার অল্প কিছুটা আছে, এগুলো পড়তে পারেন, এটা দেখতে পারেন, বাকি ওইটা নিয়েও দেখতে হবে। তারপরে চর্যাপদ, ভাষামত, ভাষা নিয়ে চর্যাপদের ভাষামত নিয়ে ভালো একটা ইয়ে আছে, দ্বন্দ্ব আছে। কেউ বলে এটা বাংলা ভাষায় রচিত, কেউ বলে এটা অন্য ভাষায় রচিত, এরকম লিখিত তেমন একটা কোয়েশ্চেন আছে, এটা কোন ভাষায় রচিত। তবে ভাষা মত নিয়ে প্রিলি যেরকম কোয়েশ্চেন দেখেন, হরপ্রসাদ শাস্ত্রীর মতে এটার ভাষা হচ্ছে সন্ধ্যা বা সান্ধ্য ভাষা, তারপরে শহীদুল্লাহর মতে এটা হচ্ছে বঙ্গকামরূপী, তারপর আরেকজন আছে সুনীতি কুমার, উনি বলছেন এটা বাংলা। তাহলে কার মতে এটার ভাষা কি, এই তথ্যটা প্রিলিতে লাগবে। হয়তো আপনাকে বলবে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে চট্টোপাধ্যায়ের ভাষা কি, এরকম, ওইটা হবে বাংলা। সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলছেন এটার ভাষা বাংলা, কিন্তু শহীদুল্লাহ বলছে বঙ্গকামরূপী, হরপ্রসাদ শাস্ত্রী বলছেন সন্ধ্যা বা শান্ত ভাষা। এই সন্ধ্যা ভাষা কি, এটা নিয়ে প্রশ্ন আসে, এই যে 38 32 তম দুইবারই আসছিল। এটা আলো আদারের ভাষা, এগুলো পড়লে ইজিলি বুঝবেন, এটা কিছু অংশ বোঝা যায় কিছু অংশ বোঝা যায় না, এই জন্য এটাকে এরকম বলা হয়। এখানে হচ্ছে ধর্মমত নিয়ে বিশ্লেষণ করছে শহীদুল্লাহ, তো এরকম কোয়েশ্চেন এরকম হইতে পারে, চর্যাপদের ধর্মমত বিশ্লেষণ করছে শহীদুল্লাহ কোন গ্রন্থে, সেটা এখানে দেওয়া আছে।
ধর্মমত নিয়ে লিখতে বলতে পারে। এটা বৌদ্ধ ধর্মের তত্ত্বকথা এখানে বলা আছে। এই যে এইগুলা যদি আপনি এখন থেকে রেডি করে রাখতে পারেন, এই লিখিত কোয়েশ্চেন গুলো নিয়ে যদি সাবিক ভাই বলবে, এইগুলা যদি এখন রেডি করে রাখতে পারেন, এগুলো লিখিতের জন্য লাগে ধর্মমত নিয়ে। এরকম বলতে পারে ভাষামত বিশ্লেষণ করেন, ধর্মমত বিশ্লেষণ বলেন, এরকম আসে। এই যে ভাষা সম্পর্কিত বিতর্ক এখানে আছে, তো এটা উত্তর করতে গিয়ে আপনার উত্তর অবশ্যই তিনটা জিনিস আসতে হবে: কে কোন ভাষার কথা বলেছেন, তারপর আর কার কোন কোন ভাষা এটার, মানে কারা কারা এটা দাবি করে যে এটা তাদের রচিত গ্রন্থ, এরকম আর কি। এই মতগুলো এখানে মোটামুটি লাগবে। তাহলে এই হলো মোটামুটি এখান থেকে, এখানে মোটামুটি প্রশ্ন উত্তর আকারে যে তথ্যগুলো আছে আপনারা চেষ্টা করবেন এখান থেকে প্রশ্ন উত্তর আকারে যে তথ্যগুলো আছে এগুলো সব একদম সুন্দর করে শিখে ফেলার। এখানে অগ্রদূতে এই জিনিসটা সুন্দর, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলা প্রশ্ন উত্তর আকারে দেওয়া আছে। তো এগুলা শিখে ফেললে আপনার লিখিততে এগুলা অনেক জায়গায় কাজে লাগে, প্রিলিতে এগুলা লাগে। এবং শেষ করার পরে এখানে সুন্দর করে ওই বিগত প্রশ্ন যেগুলো আছে এগুলো সব পড়ে ফেলবেন। তাহলে মোটামুটি দেখবেন যে মোটামুটি কমনই থাকে, আনকমন তেমন থাকে না। ভিতর থেকে ডিপ থেকে দুই একটা দিলে ওটা সবার জন্য আনকমন থাকে। আপনি লাস্ট যদি 8-10টা বিসিএস এ সরকার থেকে কিরকম কোয়েশ্চেন আসছে যদি দেখেন, দেখবেন যে মোটামুটি এই যে এখানে যে আলোচনাগুলো আছে এখান থেকে আসে, ডিপ থেকে ওরকম দেয়নি। তো ডিপ থেকে দিলে ওই ওই যে পদকর্তাদের পরিচয় যে বিষয়টা আছে সেটা শিখরে আছে, ওখান থেকে যদি দেখা যায় আরো বিস্তারিত বলা যাইতে পারে আর কি, যদি পড়েন আর কি। তবে আপাতত টার্গেট করেন এখানে যেগুলো আছে এগুলো শেষ করে বিগত কোয়েশ্চেন সহকারে ভালো করে, তাহলে মোটামুটি এখানে মানে ইয়া করা যাবে, কমন পাবেন এরকম। আর হচ্ছে এখানে আরো কিছু বিষয় আছে, সেগুলো হচ্ছে ইয়া ভাই আলোচনা করবে ওখান থেকে। সাফি ভাই আছেন কিনা? জি ভাই, আছি। আপনার শেষ হয়ে গেছে? অন্ধকার তো বলছেন। হ্যাঁ, অন্ধকার যুগ বলি নাই, এখানে তো ইয়া নাই। ওটা বলে বলে দিবে নাকি বলে দিব? বলেন, আর আমি বলবো, সমস্যা নাই। বললেই হলো আর কি, বললেই আচ্ছা হলো একদম। আচ্ছা, তাহলে ইয়া দিই। অন্ধকার যুগ থেকে যে জিনিসটা পড়তে হবে বলতো সেটা হচ্ছে, আমি তিনটা কথা বলি। অন্ধকার যুগ থেকে দুইটা জিনিস পড়তে হবে। অন্ধকার যুগ থেকে যে জিনিসটা লাগবে এটা হচ্ছে সময়কালটা লাগবে। বাংলা সাহিত্যের অন্ধকার যুগ কখন, এটাকে অন্ধকার যুগ কেন বলা হয় এই তথ্যটা লাগবে। এই অন্ধকার যুগে কয়েকটা সাহিত্যকর্ম আছে, ওই সাহিত্যকর্মগুলোর নাম কি, এটা রচনাকারী কি, এই তথ্যটা লাগবে, এই তিনটা তথ্য। অন্ধকার যুগ থেকে লিখিততে কোশ্চেন হয়, অন্ধকার যুগ কোনটা কেন বলা হয়, অন্ধকার যুগ সম্পর্কে লিখতে বলতে পারে। তো ওই জন্য তিনটা চারটা তথ্য, মানে ওই সময়টাতে বাংলা সাহিত্যে, মানে বাংলা সাহিত্যের বাংলা ভাষায় ওই অর্থে কোনো গ্রন্থ রচিত হয় নাই, তবে অন্য ভাষায় রচিত হয়েছে। পিওর বাংলা ভাষায় কোনো গ্রন্থ রচনা হয় নাই বিধায় ওটাকে অন্ধকার যুগ বলা হয়। তো ওখানে তিনটা গ্রন্থ আছে: শূন্য পুরাণ, প্রাকৃত মঙ্গল, আরেকটা হচ্ছে শেখ সুবদয়া। এই তিনটা গ্রন্থ আছে। এই তিনটা গ্রন্থ শূন্য পুরাণ যেটা, সেটা রামায় পণ্ডিত রচনা করছেন। তারপরে শেখ সুবেদায় যেটা হচ্ছে মনে হয় হলাই মিশ্র যিনি আছে উনি রচনা করছেন। আরেকটা হচ্ছে কি প্রাকৃত বেঙ্গল, ওইটা হচ্ছে শ্রী হর্ষ নামে একজন রচনা করছেন। এই তথ্যগুলো লাগবে। এখন এই তথ্যগুলো যদি আপনার লিখিত যদি কোশ্চেনটা আসে, আর এটার সময়সাল সম্ভবত 1350 থেকে 1800, এই তথ্য মানে এই সময়তে। আচ্ছা, 1350 থেকে 1800 না, সরি, এটা হচ্ছে কত, 1201 1200 থেকে থেকে 1350। হ্যাঁ, 1201 1200 থেকে এক থেকে 1300। 1350, হ্যাঁ 1201 থেকে 1350 এই সময়টা। তো এই সময়টা হচ্ছে অন্ধকার যুগের সময়সীমা। এবং এই সময়টাতে কেন অন্ধকার যুগ বলা হচ্ছে, কারণ এই সময়টাতে ওই বিশৃঙ্খলার জন্য, আপনার ইতিহাস পড়লে দেখা যাবে এই সময়টা নানা বিশৃঙ্খলা হয়েছিল। তো ওই জন্য এই সময় বাংলা ভাষায়, পিওর বাংলা ভাষায় কোনো গ্রন্থ রচনা হয়নি, এই জন্য এটাকে বলা হয় অন্ধকার যুগ। এবং যে তিনটা গ্রন্থ রচনা হয়েছিল ওগুলো হচ্ছে মানে বাংলা ভাষায়, পিওর বাংলা ভাষায় বলা যায় না ওগুলা। তো যখন এটা নিয়ে আপনাকে লিখতে বলবে, লিখিত যখন কোয়েশ্চেন আসবে, এই তিনটা জিনিস জাস্ট উত্তর আপনার আসতে হবে। সময়সীমাটা লিখবেন, কেন বলা হচ্ছে সেটার উত্তর করবেন, আর অবশ্যই গ্রন্থ তিনটা রচয়িতার নাম সহকারে লিখতে হবে। এখন প্রিলিতে এখানে কিরকম কোয়েশ্চেন হবে, প্রিলিতে প্রশ্ন হবে সময়সীমাটা কবে সেটা, প্রিলিতে প্রশ্ন হবে ওই তিনটা গ্রন্থের রচয়িতা কে কে। এটা আপনি এখানে দেখলে, বিগত কোয়েশ্চেন দেখলে দেখবেন তিন চারটা বেশি কোয়েশ্চেন নাই। এবং তিন চারটা কোয়েশ্চেন এই তিনটা চারটা তথ্য থেকে, এখান থেকে এর বেশি বাইরে আর কোয়েশ্চেন হবে না। মানে তিনটা গ্রন্থের রচয়িতা যারা আছে এটা, এবং ওদের একটু বৈশিষ্ট্য আছে, ওগুলাকে চম্পু কাব্য বলা হয়, গদ্য এবং পদ্য মিশ্রিত চম্পু কাব্য। এই কয়েকটা তথ্য মনে রাখলে মোটামুটি এখান থেকে কোয়েশ্চেন গুলো মনে রাখতে পারবে। আর বাকি অংশ শাফিউল ভাই আলোচনা করবেন, ওনার অংশটা দেখেন। আর মনে হয় টাইম কতক্ষণ আছে আমি বলতে পারি না, যদি সময় কেটে যায় 40 মিনিট, তো জুম লিঙ্কের লিমিট উনি আবার নতুন করে দিয়ে শুরু করবেন। শাফিউল ভাই। বলে দিচ্ছেন অন্ধকার যুগ। হ্যাঁ ভাই, আরো আপনি কিছু অ্যাড করতে পারবেন, সমস্যা নাই। ওই যে আচ্ছা, ইয়ার তাহলে সম্পূর্ণ আরো যে সমস্যা নেই, আমি কটা আছে। বাকিগুলো বলে দিব। আর হলো, এছাড়া পত্র পত্রিকা নিয়ে আছে, পত্র পত্রিকা কে লেখছে কি লেখে নাই, সেগুলোতে কি কি গুরুত্বপূর্ণ সেগুলো একটু বলতে হবে, কারণ ওগুলো আজকে টপিকের মধ্যে আছে। সাহিত্যিক ছদ্মনাম, আচ্ছা ঠিক আছে, এগুলো বলতে হবে। ওগুলো বলে দিচ্ছি আমি, সমস্যা নেই। আচ্ছা, ওগুলো বলে দেন আর নতুন লিঙ্ক দিন, ঠিক আছে।
আচ্ছা ঠিক আছে ও ভাই। আচ্ছা, আরেকটা কথা, লিখিত কোশ্চেন নিয়ে একটু, লিখিত কোশ্চেন যদি আমরা দিয়ে আচ্ছা দিব, তবু আপনি যদি কয়েকটা বলে উত্তর দিব বলতে নি পারেন সমস্যা লিখিততে কি কি এই টপিক থেকে কি কি প্রশ্ন আসে, সেটা কিভাবে লিখতে হবে আমি নেই। সেটা হুম, বলে দিব নি। ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে। আজকে আপনাদের সাথে আমার প্রথম ক্লাস, আমাকে হয়তো অনেকেও চিনে থাকতে পারেন বা অনেকে হয়তো চিনেন না। আহ, আমি লাইভ এমসিকিউ তে পরীক্ষা দিতাম, তো সেই সুবাদে অনেকে আমাকে চিনে, অনেকে হয়তো ওইভাবে চিনে না, ঠিক আছে। তো আমি তিনজন মেন্টরের মধ্যে আমি একজন আছি, তো আমি আপনাদের কোর্স হলো এই কোর্সের যে ক্লাসগুলো আছে, ক্লাস পরীক্ষা এগুলো আমি কন্টিনিউ করবো আপনাদের সাথে, ঠিক আছে, প্রশ্ন প্রণয়ন থেকে শুরু করে আচ্ছা, আমি ক্লাস আমি নেওয়া। একটু সাফি ভাইয়ের আমি একটু সাফি ভাইয়ের পরিচয়টা দিয়ে দিই, আসলে হ্যান্ড ওভার করার আগে এই পরিচয়টা দিয়ে দেওয়া দরকার ছিল। সেটা হচ্ছে, অলরেডি আপনারা যদি ক্লাস করতে থাকেন, করতে করতে বুঝবেন যে আসলে সাফিউল ভাই কি জিনিস। আর আপনাদের যত ডাউট আছে মেসেঞ্জার গ্রুপে দেখলে দেখবেন যে উনি, মানে আমরা ওনাকে উইকিপিডিয়া হিসেবে রাখি, চলমান উইকিপিডিয়া। ওনার কাছে সব তথ্য সুন্দর মতো ব্যাখ্যা পেয়ে যাবেন। এটা ক্লাস করতে করতে আপনারা এটা আস্তে আস্তে বুঝতে পারবেন। আর উনি লাইভ এমসিকিউর কথা বলছেন, উনি ওখানে 100, মানে ওই শুক্রবারে যে মডেল টেস্টটা হইতো অথবা ফাইনাল মডেল টেস্ট যেখানে হইতো, ওখানে মিস্টার নীল নামে পরীক্ষা দিতেন এবং অলওয়েজ ওখানে ফার্স্ট হইতেন যখন পরীক্ষা দিতেন। এবং ওনার নাম্বার 195-এর উপরে থাকতো, 200-তে 195। মানে যে কাছে অবিশ্বাস্য মনে হ্যাঁ, হইতে পারে। এটা তো সেকেন্ড জানি না। এটা হচ্ছে আপনারা থাকতে থাকতে আসলে বুঝে যাবেন যে আপনারা কি জিনিসের সান্নিধ্যে আসছেন। স্বাভাবিক, কন্টিনিউ করেন। আচ্ছা যাই হোক, একটু তারপর ভাই একটু ড্রাইভিং বেশি বেশি সিরিজে বলছে আর কি, ওই যে অতটা না আসলে, আমি একটু হালকা পাতলা চলে আর কি, মানে আমি আসলে রিসার্চ করে পড়ি, তো এই জন্য অন্যদের সাথে আমার পড়া মিলে না। মানে আপনারা এটা যেমন হলো আজকে ক্লাস করতেছেন, দেখা যাবে যে ক্লাসে আমি অনেক তথ্য বলবো যে তথ্যগুলো নর্মালি অন্য কোথাও কোনো জায়গায় কেউ কোনোদিন বলে না, সাধারণত অন্য কোথাও পাবেন না, এগুলো রিসার্চের মাধ্যমে আর কি বের হয়ে আসে, ঠিক আছে, এই জন্য আর কি হয়তো বলছে। তো আমার পড়ার সাথে অন্যদের পড়া মিলবে না, যাই হোক। তো চর্যাপদ ভাই বলছে, তো চর্যাপদ আমি আরো কিছু তথ্য বলি, যে তথ্যগুলো আপনাকে অবশ্যই অবশ্যই জানা থাকতে হবে। সেটা হলো চর্যাপদের ছন্দ কি, ঠিক আছে, তারপর হলো চর্যাপদের প্রাচীন কবিকে, চর্যাপদের শ্রেষ্ঠ কবিকে, ঠিক আছে, চর্যাপদের আধুনিক কবিকে, এই তথ্যগুলো আপনাদেরকে জানা থাকতে হবে, ঠিক আছে। আদি কবিকে, চর্যাপদের আদি কবিকে এবং চর্যাপদের প্রাচীনতম কবিকে, এই দুইটা কেউ জানলে আমাকে একটু লুইপা। বলবেন। আমার ক্লাসে আমি যখন ক্লাস নিই তখন লুইপা আর রেসপন্স সগরোপা। করতে হবে। লুইপা এবং সগরোপা। কোনটা লুইপা কোনটা সবরপা? লুইপা হচ্ছে লোক প্রথম প্রাচীন কবি পদকর্তা এবং সগরোপা হচ্ছে আর প্রাচীন প্রাচীন কবি। কবি, সবরপা হচ্ছে প্রাচীন প্রাচীন কবি কবি। প্রাচীন, আর লইপা প্রাচীন, আদি আচ্ছা কবি। প্রাচীন কবি, প্রাচীন কবি এবং আদি কবি, এই দুইটার মধ্যে আসলে পার্থক্যটা কোথায়? আহ, আর বয়সের বিষয়। পার্থক্যটা মানে হচ্ছে হচ্ছে স্যার মূলত আপনার চর্যাপদ এক্স্যাক্টলি প্রাচীন এক্স্যাক্টলি টু দ্য পয়েন্ট অ্যান্সার করতে হয়, মানে এক্স্যাক্টলি যেটা বুঝায় সেটা প্রাচীন বলতে কবি হবে। বলতে, প্রাচীন কবি বলতে যে স্যার হচ্ছে চর্যাপদ আবিষ্কারের আগে উনি ছিল আর কি, উনি আগে থেকে কবিতা লিখতো বা এমন কিছু। আর আদি কবি বলতে যখন চর্যাপদ আবিষ্কার হয় সর্বপ্রথম উনি পদটা লিখছে আর কি, এই জন্য আদি কবি বলা হচ্ছে ওনাকে। সর্বপ্রথম উনি পদটা লিখছে এই জন্য, মানে জি এই জন্য জি, ওনাকে আদি এটা কবি হচ্ছে বলা হচ্ছে। চর্যাপদের আদি আর কবি। আর প্রাচীন কবি বলতে বলছে যে উনি আগে থেকে কবি ছিল আর কি। আচ্ছা, চর্যাপদের যে 1 নাম্বার পদটা আছে এই পদটা রচয়িতা হলো লুইপা। লুইপা যে আসলে 1 নাম্বার পদ রচনা করছে এটা কি আপনার শিওর? লুইপা যে আসলে 1 নাম্বার পদ রচনা করছে এটা কি আপনার শিওর? চর্যাপদ হ্যাঁ সম্পর্কে শিওর। ভালো ধারণা থাকতে হবে, মানে হ্যাঁ শিওর পড়ার শিওর। বিষয়টা হচ্ছে কিরকম, আপনি যদি পরে মুখস্থ করেন, আপনারা পরে মুখস্থ করেন, তো সেই পরে দেখা যাবে যে বেশি দিন সাস্টেন করবে না। তো এই জন্য আপনাদেরকে পরে বুঝায় বুঝে বুঝে পড়তে হবে, ঠিক আছে, যে কোনো জিনিস যদি বুঝে বুঝে পড়বেন। চর্যাপদ নিয়ে সম্পর্কে যদি ভালো ধারণা থাকে, ইতিহাস সম্পর্কে ভালো ধারণা থাকে, তাহলে দেখা যাবে চর্যাপদ নিয়ে তথ্যগুলো অটোমেটিক্যালি আপনি পারবেন, আপনাকে মুখস্থ করতে হবে না, ঠিক আছে। লুই ভাই কি আসলে 1 নম্বর পদ রচনা করছে কিনা এটা কি আপনার শিওর? না স্যার শিওর না, এটা বই থেকে পড়া আর কি। আচ্ছা শিওর না, এক্স্যাক্টলি তাই, লুইপা যে আসলে 1 নম্বর পদটা রচনা করছে এইটা কেউ শিওর না। চর্যাপদের যে যে পাণ্ডুলিপিটা আবিষ্কার করা হয়েছিল, এইটা আসলে কিন্তু মূল চর্যাপদ না, ঠিক আছে, এইটা ছিল হলো চর্যাপদের একটা টিকা, যেই টিকা রচয়িতা ছিল হলো মুনি দত্ত, ঠিক আছে, চর্যাপদের টিকাকার কে? মুনি দত্ত, ঠিক আছে, এটা কিন্তু বিসিএস এর কোনো একটা 41তম না কততম দিন আসছিল, ঠিক আছে, চর্যাপদের টিকাকার হচ্ছে মুনি দত্ত। এই টিকা সম্বলিত যে পাণ্ডুলিপিটা আছে এইটাই হলো 1907 সালে এবং 1300 কত 1314 মনে হয়, না 1314 বঙ্গাব্দে হলো এটা আবিষ্কার করা হয়েছে। আচ্ছা যাই হোক, এই এই যে মানে পাণ্ডুলিপিটা আবিষ্কার করা হয়েছে, এই পাণ্ডুলিপিতে অনেকগুলো পৃষ্ঠা ছিল না, অনেকগুলো পৃষ্ঠা ছেঁড়া ছিল, ঠিক আছে।
অনেকগুলো পৃষ্ঠা ছেঁড়া ছিল এবং অনেক মুনি দত্ত কিন্তু মোটে মোটে কিন্তু চর্যাপদের পদ কয়টা বলেন, চর্যাপদের মোট পদ কয়টা? আচ্ছা, নতুন লিঙ্ক আর কি, ঠিক আছে। এটাতে আমরা এখন কন্টিনিউ করবো। আচ্ছা, চর্যাপদে কি জানি বলতেছিলাম। আচ্ছা, চর্যাপদের মোট পদ কয়টা? যে কোনো একজন বলেন, দ্রুত রেসপন্স করবেন, তাহলে দ্রুত আমি আপনাদেরকে বেশি তথ্য 50টি, জানাতে পারবো। 50টি, 50টি। 50টা না, হয় নাই। 46টি পদ পাওয়া গেছে, কিন্তু 50টি পদ। না না, 46.5 না, চর্যাপদের মোট পদ হলো 51টা। ঠিক আছে, চর্যাপদের যে নজরুলের মতো পাণ্ডুলিপি 51, 50 ছিল না? আবিষ্কার করছিল হরপ্রসাদ শাস্ত্রী, ঠিক আছে, ওই পাণ্ডুলিপিতে মোট পদ ছিল হলো, মোট পদ পাওয়া গেছিল 46.5টা। ঠিক আছে, কিন্তু চর্যাপদের যে তিব্বতী ভাষার অনুবাদ আছে, এটা কীর্তিচন্দ্র অনুবাদ করছিল, সেখানে যে মোট পদ ছিল সেখানে হলো 51টা। এই 51টা পদের মধ্যে একটা পদ হলো 11 নম্বর পদ। এই 11 নম্বর পদের ব্যাখ্যা মণিদত্ত করে নাই, বাকি 50টা পদের ব্যাখ্যা মণিদত্ত করছে। এরকম আসতে পারে যে কেউ কথা বললে একটু মিউট করে রাখেন, কে কথা বলে। আপনার ক্লাস করার সময় মিউট করে রাখবেন, ঠিক আছে, এগুলো চিল্লাচিল্লির মধ্যে তো ক্লাস করা যাবে না। আচ্ছা, তো একটা পদের ব্যাখ্যাও করে নাই, সেটা হলো 11 নম্বর পদ। তো পরীক্ষায় আসতে পারে যে মুনি দত্ত কোন পদের কোনো ব্যাখ্যা করে নাই, সেটা হলো, সরি, মুনি দত্ত, হ্যাঁ, 11 নম্বর পদের ব্যাখ্যা করে নাই, আর কয়টা পদের ব্যাখ্যা করছে? 50টা পদের ব্যাখ্যা করছে। ঠিক আছে। আচ্ছা, চর্যাপদের তাহলে টিকাকারের নাম ছিল হলো মুনি দত্ত, সেই টিকার নাম ছিল হলো নির্মল গিরি। ঠিক আছে, নির্মল গিরা, সরি, নির্মল গিরা। টিকার নাম ছিল হলো নির্মল গিরা। ঠিক আছে, অনেক সময় পরীক্ষা আসতে পারে চর্যাপদের টিকাকার ছিল হলো মুনি দত্ত, সেই টিকার নাম ছিল হলো নির্মল গিরা। ঠিক আছে, আর চর্যাপদের সংকলক ছিল, সংকলক মানে হলো যে সবগুলোকে একত্র করছে, সংকলকের নাম ছিল কানু ভট্ট। ঠিক আছে, আর মণি দত্তের যে টিকাটা ছিল কিন্তু সংস্কৃত টিকা, সংস্কৃত ভাষায় টিকাগুলো ছিল। টিকা বলতে বোঝায় চর্যাপদের যে লেখা হয়েছে, এই চর্যাপদের এক্স্যাক্টলি মিনিং গুলো কি সেগুলোকে একটু আলাদা করে লেখা, ঠিক আছে, যাতে বুঝতে পারে সবাই। তো চর্যাপদে আসলে 5টা ভাষার মিশ্রণ আছে। ঠিক আছে, চর্যাপদ কিন্তু শুধুমাত্র বাংলা ভাষায় রচিত না। মাঝে মাঝে আমি একটা প্রশ্ন সবাইকে করে থাকি যে নিচের কোনটি বাংলা ভাষায় রচিত বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন। দেখা যায় যে অপশনে আমি চর্যাপদ দিয়ে রাখি, ঠিক আছে, আবার অপশনে আমি দিয়ে রাখি হলো আপনার শ্রীকৃষ্ণ কীর্তন। তো এতে করে কি অনেকে ভুল করে, প্রশ্নটা খেয়াল করতে হবে, বাংলা ভাষায় রচিত প্রাচীনতম নিদর্শন। চর্যাপদ কিন্তু বাংলা ভাষায় রচিত না, চর্যাপদ হলো 5টা ভাষায় রচিত, শুধুমাত্র বাংলা ভাষায় না। বাংলা ভাষায় রচিত একমাত্র আদি নিদর্শন হলো শ্রীকৃষ্ণ কীর্তন। ঠিক আছে, যেটা খাঁটি বাংলা ভাষায় রচনা করা হয়েছে। চর্যাপদে 5টা ভাষার মিশ্রণ আছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে চর্যাপদের আমরা পড়তেছিলাম হলো আদি কবি আর প্রাচীনতম কবি। ঠিক আছে, আদি কবি মানে হলো যে হলো প্রথম পত্র রচনা করছে। ঠিক আছে, এখন প্রাচীনতম কবি বলতে বোঝাচ্ছে চর্যাপদে যে 1 নম্বর পদটা আছে, সেই পদটা হলো লুইপার রচিত। ঠিক আছে, সেই পদটা হলো পাণ্ডুলিপি যখন আবিষ্কার করছে তখন সেটা প্রথমে পাওয়া গেছে। এখন এমনও হইতে পারে চর্যাপদে যে প্রথম এক্স্যাক্টলি যখন চর্যাপদ লেখা শুরু হয়েছে, সেই সময় সবার প্রথমে যে পদটা লেখা হয়েছিল সেটা লিখছিল হলো কি সবরপা। ঠিক আছে, সেই পদটা কি লিখছিল? সবরপা। সবরপা সে প্রথম লিখছিল হলো কত, 28 নম্বর পদ, সম্ভবত 28 নম্বর পদ লিখছিল হলো সবরপা, যেটা ছিল হলো চর্যাপদের ইতিহাসে লেখা প্রথম পদ। ঠিক আছে, কিন্তু সেই পদটা চর্যাপদের যে পাণ্ডুলিপি আছে সেখানে সেটা জায়গা পায় নাই, শুরুতে জায়গা পায় নাই। পাণ্ডুলিপিতে প্রথম যে পদটা ছিল সেটা ছিল লুইপার পদ, এই জন্য আমরা লুইপাকে আদিকবি বলতেছি। ঠিক আছে, এবং লুইপারও গুরু ছিল হলো কে? সবরপা। সবরপা ছিল লুইপারও গুরু। লুইপার থেকে হলো, সরি, সবরপার থেকে লুইপা কি করছে, শিক্ষা শিক্ষা নিছে। ঠিক আছে। আচ্ছা, চর্যাপদের শ্রেষ্ঠ কবি হলো কানপা। কানপার রচিত পদ হলো 13টা, তার মধ্যে একটা পদ পাওয়া যায় না, সেটা হলো 24 নম্বর পদ। শ্রেষ্ঠ পদ বলা হচ্ছে, শ্রেষ্ঠ কবি বলা হচ্ছে এই জন্য কারণ সে সবচেয়ে বেশি পদ রচনা করছে। ঠিক আছে, এই জন্য কানপাকে বলা হয় হলো শ্রেষ্ঠ কবি। আচ্ছা, আর আধুনিকতম কবি হলো সরহপা অথবা ভুসুকুপা। ঠিক আছে, আধুনিকতম কবি। ঠিক আছে। আচ্ছা, এখন এই যে আমরা চর্যাপদ বলতেছি, চর্যাপদের চর্যা শব্দের অর্থ কি, কি বলেন তো দেখি। আপনি চর্যাপদ পড়তেছেন, চর্যা আচরণীয়, শব্দের অর্থ কি? আচরণীয়, কি? আচরণীয়। আচরণীয়। আচ্ছা, চর্যাপদ বেসিক্যালি কোন ছন্দে রচনা করা হয়েছিল? মাত্রাবৃত্ত। মাত্রাবৃত্ত। আধুনিক ইয়ের বিচারে হলো উম, মাত্রাবৃত্ত। ঠিক আছে, আধুনিক যে ছন্দ আছে
এই ছন্দের বিচার হলো মাত্রাবৃত্ত। চর্যাপদ বেসিক্যালি রচনা করা হয়েছিল হলো পাদাকুলক ছন্দে, ঠিক আছে। চর্যাপদ রচনা করা হয়েছিল কোন ছন্দে? পাদাকুলক ছন্দ, ঠিক আছে, যেটা হলো মেইন ছন্দ। ওইটা ওটা হলো মানে প্রাচীন যে ছন্দ ছিল সেইটা। আচ্ছা, আমি চর্যাপদ নিয়ে কিছু আনকমন তথ্য আপনাদের সাথে শেয়ার করি, যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না কিন্তু তারপরে জানা দরকার। স্ক্রিনশট দেখা যায়? স্ক্রিনশট দেখা যাচ্ছে কিনা জানাবেন। জি ভাই, যাই। আচ্ছা, এই যে চর্যাপদের যে ছন্দ ছিল সেটা হলো পাদাকুলক ছন্দ। আধুনিক সাহিত্য বিচারে হলো মাত্রাবৃত্ত বা পয়ের ছন্দ, ঠিক আছে। চর্যাপদে যে রাগ ব্যবহার করা হয়েছে সেই রাগের নাম হলো পটমঞ্জুরি রাগ, ঠিক আছে। এটা সবচাইতে বেশি ব্যবহার করা হয়েছে। চর্যাপদে মোট 22 ধরনের রাগ আছে, তার মধ্যে পটমঞ্জুরি রাগ ব্যবহার করা হয়েছে হলো 11 বার, ঠিক আছে। শেষ পদে যে রাগ ব্যবহার করা হয়েছে তার নাম হলো রামক্রী। চর্যাপদে শৃঙ্গের রসের প্রাধান্য আছে, পরীক্ষা আসতে পারে। এই যে একটু আগে বলতেছিলাম যে টিকার নাম কি, টিকার নাম হলো নির্মলগিরা। মণিদত্ত মোট 50টা পদ ব্যাখ্যা করছে, একটা পদ সে ব্যাখ্যা করে না 51টার মধ্যে, তার নাম হলো, সেটা হলো 11 নম্বর পদ। আচ্ছা, নবচর্যাপদ নাম শুনছে? নবচর্যাপদ, নবচর্যাপদ কে আবিষ্কার করছে? হ্যাঁ, বলেন রায় নব। বাহাদুর। আচ্ছা, শশীভূষণ দাশগুপ্ত, শশীভূষণ দাশগুপ্ত জি উনিশশো জি জি জি। তেষট্টি সালে নেপাল এবং তরাই ভূমি থেকে 250টা পদ আবিষ্কার করছিল, ঠিক আছে। শশীভূষণ দাশগুপ্ত সেই পদগুলোর মধ্যে থেকে 100টা পদ তিনি কলকাতার বিশ্ববিদ্যালয় থেকে অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে 1988 সালে নবচর্যাপদ নামে প্রকাশিত করা হয়, ঠিক আছে। নবচর্যাপদ নামে প্রকাশ করা হয়, বোঝা গেছে? এইটা হলো নবচর্যাপদ। সেই নবচর্যাপদকে নেপালে বলা হয় হলো চাচা সঙ্গীত, ঠিক আছে। আচ্ছা, চর্যাপদের যে ইংরেজি অনুবাদ আছে, ইংরেজি অনুবাদ সাধারণত আমরা জানি যে জসীমউদ্দিনের যে কন্যা আছে, মানে পল্লী কবি জসীমউদ্দিনের কন্যা যে আছে হাসনা জসীমউদ্দিন মওদুদ, ঠিক আছে, সেই কোর্সে হলো মিস্ট্রিক পোয়েট্রি বাংলাদেশ নামে 2017 সালে দিল্লি থেকে এটা প্রকাশ করা হয়েছিল। কিন্তু বেসিক্যালি চর্যাপদের যে প্রথম ইংরেজি অনুবাদটা আছে এই অনুবাদটা করছিল হলো পিসি বাগচি। পিসি বাগচি মানে হলো প্রবোধ চন্দ্র বাগচি। এটা সেই পিসি বাগচি যে হলো তিব্বতী ভাষার যে অনুবাদটা আছে সে প্রকাশ করছিল 1938 সালে, আবিষ্কার করছিল না চর্যাপদের যে তিব্বতী ভাষা অনুবাদ আছে, সেইটাই হলো এই পিসি বাগচি, ঠিক আছে, প্রবোধ চন্দ্র বাগচি। আচ্ছা, চর্যাপদ সবচেয়ে বেশি রচনা করা হয়েছে নওগাঁয়। এই নওগাঁতে হলো পালদের আড্ডাখানা ছিল, ঠিক আছে, যেখানে হলো আপনার ওই যে ধর্মপাল হলো আপনার আনন্দ বিহার প্রতিষ্ঠা করছিল, ঠিক আছে, পাহাড়পুর বৌদ্ধ বিহার আছে। আচ্ছা, চর্যাপদের ভাষাকে প্রচ্ছন্ন বা গুপ্ত ভাষা বলছে কে? ম্যাক্স মুলার। এই চর্যাপদে 5টা ভাষার মিশ্রণ আছে, সেগুলো হলো বাংলা, অসমিয়া, মৈথিলি, হিন্দি, উড়িয়া। আচ্ছা, চর্যাপদের ভাষা যে সান্ধ্য ভাষা, এই সান্ধ্য ভাষা কে বলছে? হরপ্রসাদ শাস্ত্রী। সান্ধ্য ভাষা কেন বলা হচ্ছে এটাকে? সান্ধ্য কেন বলবো আমি? আহ, কিছুটা বোঝা যায়, কিছুটা বোঝা যায় না, এই কারণে আলো আঁধারির সাথে তুলনা করে সান্ধ্য ভাষা বলা হয়। আলো আঁধারি সেই তুলনা করে সান্ধ্য নাম কেন দেবো আমি সেটা? অন্য নাম নয় কেন? যেমন যেমন ওই যখন সন্ধ্যা হয় তখন দেখা যায় না যে আপনার এই কিছুটা আলো এক্স্যাক্টলি, থাকে এটা হলো কিছুটা সন্ধ্যা, অন্ধকার একটা যখন মিশ্রণ যে সন্ধ্যা শুরু হয়, পড়ন্ত বিকেল করে যখন সন্ধ্যা শুরু হয় তখন দেখা যায় কিছুটা আলো আছে কিছুটা অন্ধকার হয়ে যাচ্ছে। এই সময়টাকে সাথে হ্যাঁ। তুলনা করে এটাকে সান্ধ্য ভাষার নাম দেওয়া হয়েছে, ঠিক আছে, যে কিছুটা আলো দেখা যাচ্ছে কিছুটা আলো দেখা যাচ্ছে না, ঠিক আছে। এই জন্য এটাকে বলা হয় সান্ধ্য ভাষা। এবং এটার যে মানে মিনিংটা আছে, সান্ধ্য শব্দের অর্থ, এটা অর্থ হলো সুকুমার সেন বলছে যে বাহিরে এক ভিতরে আর এক, অর্থ মানে দুইটা সম্পূর্ণ ভিন্ন। আচ্ছা, চর্যাপদের যে শেষ পদ আছে এই শেষ পদের রচয়িতা কে? শবরপা। চর্যাপদের সবার যে শেষ পদটা আছে 50 নম্বর পদ, সেই পদের রচয়িতা হলো শবরপা, ঠিক আছে। কিন্তু চর্যাপদের সর্বশেষ কবি কে? ধর্মপা। শেষ পদের রচয়িতা এবং সর্বশেষ কবি এটার মধ্যে পার্থক্য কি? কি বলেন বলেন তো দেখি। যতজন কবি চর্যাপদ রচনার জন্য যুক্ত হয়েছিলেন তার ভিতরে ধর্মপা ছিলেন সর্বশেষ, কিন্তু ধর্মপা সর্বশেষ পদ রচনা করেন নাই, শবরপা করেছিলেন। হুম। এই কারণে ধর্মপা হলো সবচাইতে জুনিয়র, ঠিক আছে, সবচাইতে জুনিয়র আর কি,
মানে সবার শেষে চর্যাপদ ইতিহাসে সে হলো সবার শেষ কবি। কিন্তু সে কিন্তু সবার সবার শেষ পদ না, তার পদ অন্য একটা হতে পারে, সেটা পাণ্ডুলিপিতে হয়তো অন্য নাম্বার পদে নামে হয়তো আছে। ঠিক আছে, কিন্তু সবার শেষ যে পদটা, 50 নম্বর পদটা পাণ্ডুলিপিতে যেটা পাওয়া গেছে, সেটা হলো লাস্ট পদ হলো সবরপা। ঠিক আছে, কিন্তু ধর্মপা হলো সবচেয়ে মোস্ট জুনিয়র। ঠিক আছে, তারও পদ আছে, কিন্তু সেই পদটা অন্য কোনো পদ হতে পারে। চর্যাপদে যে পাণ্ডুলিপি আছে সিরিয়ালি যে পদগুলো থাকে 1 নাম্বার 2 নাম্বার, ওইটা দিয়ে কিন্তু বিচার করলে হবে না যে কে সবচেয়ে প্রাচীন কে সবচাইতে জুনিয়র, মানে এভাবে হিসেব করলে ওটা ভুল হবে। আচ্ছা, চর্যাপদের যে ভাষা বাংলা, এই ভাষা বাংলা বাংলা প্রমাণ করছে কে? সুনীতি কুমার চট্টোপাধ্যায়, সুনীতি কুমার চট্টোপাধ্যায়। উনি কোথায় তিনি এটা কোথায় প্রমাণ করছে, কোন গ্রন্থে প্রমাণ করছে? তার তার ইংরেজি একটা ওডিবিএল গ্রন্থে 1926 আছে, সালে। দ্য অরিজিন এন্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এই গ্রন্থ। অরিজিনাল ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, অরিজিনাল ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এর বাংলা নাম হলো বাংলা ভাষার উৎপত্তি। এই বইতে 1926 সালে তিনি প্রমাণ করেন যে চর্যাপদ হলো বাংলা ভাষায় রচিত। ঠিক আছে, এছাড়াও তো প্রথম প্রথম চর্যাপদের ভাষা নিয়ে প্রথম আলোচনা শুরু করছে কে? বিজয়চন্দ্র মজুমদার, 1920 সালে। তারপর চর্যাপদের যে ধর্মতত্ত্ব আছে, ধর্মতত্ত্ব নিয়ে অনুবাদ মানে প্রথম গবেষণা শুরু করছে হলো শহীদুল্লাহ, 1927 সালে। আর 1946 সালে শশীভূষণ দাশগুপ্ত হলো চর্যাপদের যে অন্তর্নিহিত তত্ত্ব আছে সেই তত্ত্ব সম্পর্কে সে ব্যাখ্যা করছে। আচ্ছা, চর্যাপদের বাঙালি কবি আমরা জানি ভুসুকুপা, কিন্তু চর্যাপদের ভুসুকুপা ছাড়া আরো 7জন বাঙালি কবি আছে, মোট 7জন বাঙালি কবি আছে। ঠিক আছে, চর্যাপদের বাঙালি কবি মোট 7জন, তার মধ্যে ভুসুকুপা একজন। হুজুগুপা নিজেকে নিজেই বাঙালি বাঙালি বলে সে 49 নম্বর পদে বলছে যে সে হলো বাঙালি, কিন্তু এছাড়াও আরো 7জন বাঙালি কবি আছে। ঠিক আছে, চর্যাপদে মোট বাঙালি কবি এছাড়াও 6জন আছে, মোট হলো 7জন। তার মধ্যে কুকুরিপা, বিরূপা, জয়নন্দীপা, ডম্বিপা, ধাম্পা, লুইপা, সবরপা এবং হুসুকুপা, মোট হলো 7জন। ঠিক আছে। আচ্ছা, চর্যাপদের কবি ভুসুকুপাকে বলা হয় হলো চিত্রধর্মী কবি বলা হয়। আচ্ছা, চর্যাপদের কবি যে ভুসুকুপা আছে, ভুসুকু নাম কোথেকে আসলো? এই নাম ভুসুকু ভুসুকু কেন? তার আসল নাম তো ভুসুকু না, তার আসল নাম কি কেউ জানেন? চর্যাপদের প্রকৃত নাম কি, আসল নাম কি? সরি, চর্যাপদ বলছি, ভুসুকুপার আসল নাম কি? ভুসুকুপার আসল নাম কি? আমরা তো জানি ভুসুকুপা, কিন্তু ওর আসল নাম আছে একটা। আচ্ছা, ভুসুকুপার আসল নাম হলো, প্রকৃত নাম হলো শান্তিদেব। ঠিক আছে, তার বাবা তাকে নাম দিছিল হলো শান্তি বর্মা, কিন্তু সে হলো সমাজের মধ্যে ভুসুকু নামে পরিচিত ছিল। কেন পরিচিত ছিল বলো তো দেখি, কেউ জানেন? ভুসুকু তাকে কেন বলা হয়? না, নামের তো একটা জানা নেই। মিনিং আছে। যারা যারা কি করে? আচ্ছা, ভুসুকু নামের মিনিং হলো সে 3টা কাজ করতো। একটা হলো সে খাওয়া দাওয়া করতো, মানে ভক্ষণ করতো। ঠিক আছে, আর একটা হলো সে হলো ঘুমাইতো। ঠিক আছে, ঘুমানো মানে হলো সুপ্তি। ঠিক আছে, সে ঘুমাইতো। আর একটা হলো কুটির, কুটিরের মধ্যে থাকতো, মানে কুটিরের মধ্যে সে খাওয়া দাওয়া করতো আর খালি ঘুমাইতো। অলস ছিল অনেক। ঠিক আছে, এই জন্য ভুসুকুমা নাম রাখা। ভুসুকুমার মধ্যে ভূতে হলো ভক্ষণ। ঠিক আছে, ভূতে হলো ভক্ষণ, সুতে হলো সুপ্তি, আর কুতে হলো কুটির। এই 3টে নাম মিলে তার নাম রাখা হয়েছিল ভুসুকু। সবাই এই নামে ডাকতো ওকে, ভুসুকু পা। ঠিক আছে, পা মানে হলো পাদ। এটা হলো যারা চর্যাপদ রচনা করছে তাদেরকে সম্মানার্থে পাদ ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, চর্যাপদের যে পদে নারীর পেশা ও স্বাধীনতা নিয়ে বর্ণনা করা আছে, এটা হলো কানপার রচিত 10 নম্বর পদ। পরীক্ষা আসতে পারে। চর্যাপদের প্রকৃত নাম কি? চর্যা গীত কোষ বৃত্তি। ঠিক আছে, চর্যাপদের প্রকৃত নাম হলো চর্যা গীতি কোষ বৃত্তি। আর রাহুল সংস্কৃত নামের মতে চর্যাপদের রচনাকার হলো 8ম থেকে 11 শতাব্দী। আপনারা 3জন পড়ছেন, শহীদুল্লাহ, সুকুমার সেন আর হলো সুনীতি কুমার। এছাড়া রাহুল সংস্কৃত নারায়ণও চর্যাপদের রচনাকারের সময় একটা ধারণা দিছে, সেটা হলো 8ম থেকে 11 শতাব্দী। ঠিক আছে, এই হলো মোটামুটি চর্যাপদ। চর্যাপদ সম্পর্কে আরো অনেক জিনিস আছে, যেমন চর্যাপদের কত নাম্বার পদে যমুনা নদীর কথা বলা আছে? আপনারা তো পদ্মা নদী পড়ছেন, যমুনা নদীর কথা কত নম্বর পদে বলা আছে জানা আছে? না ভাইয়া, জানা নাই। 14 নম্বর পদে, 14 নম্বর পদে যমুনা নদীর কথা বলা হয়েছে। ঠিক আছে। আচ্ছা, আমি এখন রিটেন প্রশ্ন নিয়ে একটু আলোচনা করি যে এখান থেকে কি ধরনের রিটেন প্রশ্ন আসে। চর্যাপদ হলো প্রাচীন যুগের মধ্যে আচ্ছা, পড়ে। আমার ঠিক একটা আছে। প্রশ্ন আছে। হ্যাঁ, আমার একটা বলেন। প্রশ্ন আছে। অবশ্যই বলেন। প্রশ্নটা হচ্ছে, যেমন আমরা যেমন এই বিভিন্ন বিষয় সম্পর্কে পড়াশোনা করতেছি, হ্যাঁ, পিলি নিয়ে, হ্যাঁ, পিলি নিয়ে। তো এখন দেখা যাচ্ছে হ্যাঁ, চর্যাপদকে আমরা যে পড়াশোনা করতেছি, দেখা যাচ্ছে যে এখানে যেসব তথ্যগুলো দেখছি সেসব তথ্যগুলো কিন্তু অনেক বইয়ে নাই। তো সেক্ষেত্রে আমার ওই আমি প্রথমত কিন্তু আমি মূল ফোকাসটা কিন্তু আমার বইতে দিচ্ছি, হ্যাঁ। এই বইটা পড়ার ফলে কি আমার এই ভবিষ্যতে পিলিতে কি এটা কোনো অনেক বড় প্রভাব পড়তে পারে?
বলতে চাচ্ছি যেমন এখানে অনেক তথ্য আছে, এর একটা তথ্য কিন্তু আমার বইতে নাই। ঠিক আছে, তো দেখা যাচ্ছে যে ওই যে একটু আগে যে স্যার আলোচনা করলো যেসব বিষয় সম্পর্কে, সেগুলো হয়তো বা আছে এখানকার অনেক তথ্য নেই। তো সেক্ষেত্রে এসব তথ্যগুলো না পড়লে কেমনিতে ওই এটা থেকে অনেক বড় ইফেক্ট করতে পারে ফিল্ডে। আচ্ছা, এই তথ্যগুলো না পড়লে ইফেক্ট করতে পারে কিনা আপনার প্রশ্ন হলো এটা, তাই তো? আচ্ছা, বইতে যে তথ্য হ্যাঁ, আছে এটা কারণ সবসময়। হচ্ছে আমরা মূল দিচ্ছি, মানে মেন ফোকাস যেটা সেটা কিন্তু আমরা বইতে দিচ্ছি। হুম হুম। এই জন্যই বললাম আর কি। আচ্ছা আমি বলি, দেখা যাচ্ছে এখানে যে তথ্য, সবসময় এরকম তো বইতে যে করা হয় না, তথ্যগুলো বিভিন্ন ক্ষেত্রে। আছে বইতে যে তথ্যগুলো আছে, এই তথ্যগুলো বেসিক্যালি কালেক্ট করা হয়েছে কই থেকে জানেন? এগুলো এক্স্যাক্টলি আসতে হলো পরীক্ষায়। বই তো বের হয়েছে পরে, আগে হয়েছিল প্রথম পরীক্ষা। তো পরীক্ষায় যখন কোনো একটা প্রশ্ন আসে, আপনি দেখবেন যে পরীক্ষায় কিন্তু অনেক সময় আনকমন প্রশ্ন আসে, যে প্রশ্ন কখনো আমরা দেখি নাই। তো ওই প্রশ্ন যখন পরীক্ষা আসে, যখন পরের এডিশনে যখন কোনো লেখক বই বের করে, তখন দেখবেন যে যে প্রশ্নটা আনকমন আসছিল গতবার পরীক্ষায়, সেই প্রশ্ন অ্যাড করে তার রিলেটেড তথ্য কিন্তু বইতে দিয়ে দেয়। ঠিক আছে? এখনকার যে বইগুলো আমরা পড়ে থাকি, এই বইগুলো সেম ভাবে রচনা করা হয়েছে, লেখা হয়েছে, মানে আর কি। এগুলো হলো আগে পরীক্ষা হয়েছে, তো প্রশ্ন যখন দেখছে যে এই রিলেটেড প্রশ্নগুলো আসতেছে, তখন তারা সেই রিলেটেড যে তথ্যগুলো আছে সেগুলো বইতে অ্যাড করছে। এখন কোন তথ্য পরীক্ষায় আসবে, কোন তথ্য পরীক্ষায় আসবে না, এটা আমরা জানি না। ঠিক আছে? যেমন চর্যাপদের টিকাকার কে, এটা হলো মুনি দত্ত। এটা কিন্তু আগের সংস্করণের কোনো বইতে ছিল না, যতক্ষণ না পর্যন্ত এই তথ্যটা পরীক্ষায় আসে। আসার পরে এই তথ্য বইতে অ্যাড করা হয়েছে। ঠিক আছে? তো এই জন্য আমি আপনাকে শুরুতেই বলছি, আমি পড়াশোনা করি বেসিক্যালি রিসার্চ করে। তার মানে পরীক্ষায় কোনটা আসবে কোনটা আসবে না আমি সেই হিসেবে চিন্তা করি না। আমি চিন্তা করি যে আমি যখন একটা টপিক পড়বো, তার নারী নক্ষত্র আগে আমি শেষ করবো, তারপরে হলো আমার আমার আলোচনা। ঠিক আছে? কোনটা আসবে কোনটা আসবে না সেটা পরের বিষয়, আমি আগে সেটা শুধুমাত্র পরীক্ষা টেকার উদ্দেশ্যে পড়বো না। আমাকে তথ্য ভালো করে জানতে হবে। চর্যাপদ হলো বাংলা সাহিত্যের সবচেয়ে প্রাচীন নিদর্শন। আপনি যদি ভালো ভালো করে জানেন এই বিষয়গুলো, যে কারোর সাথে কথা বলতে আপনার ভালো লাগবে, যে আপনি অনেক বিষয় জানেন যেগুলো সে জানে না। এই জন্য এখানে যে তথ্যগুলো আছে এর মধ্যে অনেক তথ্য হয়তো ইম্পর্টেন্ট না, কিন্তু কিছু তথ্য আছে ইম্পর্টেন্ট, যেগুলো আপনার পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে? যেমন ধরেন যে এই যে পাতাগুলো ছন্দ আছে, এটা অনেকেই জানে না, কোনো বইতেও নাই। তো দেখা গেল যে মাত্রাবৃত্ত ছন্দ অপশনে দিল না, পাতাগুলো ছন্দ দিয়ে দিল, এখন কেউ না জানলে সেটা দাগাতে পারবে না চর্যাপদ কোন ছন্দের ভিতরে ইম্পর্টেন্ট, তাই না? এই জন্য স্যার এই তথ্যগুলো, স্যার, এগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব। ও এগুলো জি তো স্যার, আমি আমার দিয়ে দিব একটাই প্রশ্ন আপনাকে। ছিল যে এটা দিয়ে দেবেন হ্যাঁ, দেবেন কিনা। জি স্যার, বলেন। এই প্রশ্ন ছিল যে এটা দিয়ে দেবেন কিনা। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিব। এগুলো আমাদের গত ব্যাচেও দিয়ে দেওয়া হয়েছে। আমার যে নোট আছে না, এই দেখেন এখানে কত নোট আছে। এগুলো যে নোট আছে, এগুলো বই বই বানানো যাবে। ঠিক আছে? অসংখ্য নোটস আছে যেগুলো এক্সক্লুসিভ নোটস। আমি আপনাদের, আমাদের যে কোর্স ছিল এখানে কিন্তু বলা ছিল এক্সক্লুসিভ নোটস দেওয়া হবে। ঠিক আছে? যেগুলোর মধ্যে এটা একটা পড়ে। ঠিক আছে? মানে এক্সক্লুসিভ নোটগুলো বেসিক্যালি আমার নোটই দেওয়া হবে, মানে যেগুলো সাধারণত কোথাও নাই। আচ্ছা যাই হোক, ওটা বললাম। আচ্ছা, এখন আমি চর্যাপদ নিয়ে একটু রিটেন প্রশ্ন একটু আলোচনা করবি। ঠিক আছে? এগুলো আমি দিয়ে দিব, যেগুলো আমি আমার নোট থেকে আলোচনা করবো সেগুলো অবশ্যই আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। সব দেওয়া হবে না, মানে কিছু কিছু আছে যেগুলো দেওয়া হবে না, কিন্তু মোস্টলি দেওয়া দেওয়া হবে সব। অনেকগুলো দিয়ে দেওয়া হবে। আচ্ছা, আমি রিটেন প্রশ্ন নিয়ে একটু আলোচনা করি, আরো কিছু টপিক আছে। আচ্ছা, সেটা হলো এখান থেকে চর্যাপদ নিয়ে লিখিত প্রশ্ন কি কি আসে সাধারণত পরীক্ষায়। ঠিক আছে? প্রথমত যে প্রশ্নটা আছে, সেটা হলো চর্যাপদে হলো আপনার কোথা থেকে আবিষ্কার করা হয়েছে, চর্যাপদ কবে আবিষ্কার করা হয়েছে, ঠিক আছে, কি আবিষ্কার করে, এরকম নর্মাল একটা প্রশ্ন আসে পরীক্ষাতে, অনেকবার আসছে বিসিএস এ। আচ্ছা, চর্যাপদ আবিষ্কার করা হয়েছে কোথা থেকে, একটু ভালো করে কি বলতে পারবেন আমাকে? স্পেসিফিকলি বলতে হবে কোথায় থেকে এক্স্যাক্টলি আবিষ্কার করা হয়েছে, জায়গার নেপালের নাম সহ। রাজগ্রন্থশালা থেকে আবিষ্কার করা হয়েছে, রয়্যাল লাইব্রেরি। নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে। আচ্ছা, সঠিক উত্তরটা হলো নেপালের রাজ দরবারের রয়্যাল লাইব্রেরি থেকে। শুধুমাত্র রয়্যাল লাইব্রেরি বললেও হবে না, শুধুমাত্র রাজ দরবার বললেও এটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট হয় না। আপনাকে বলতে হবে রাজ দরবারে অনেক জায়গায় আছে। ঠিক আছে? রাজ দরবারে এমন হইতে পারতো যে রাজার পাশ থেকে আবিষ্কার হইতে পারতো, সেটা কিন্তু হয় নাই। রাজ দরবারের রয়্যাল লাইব্রেরি থেকে আবিষ্কার করা হয়েছে। ঠিক আছে? এটা আমি একটা পরীক্ষা দিছিলাম, অনেকে ভুল করছিল। মানে শুধুমাত্র রাজ দরবার আমি অপশন দিয়ে রাখছিলাম চালাকি করে, যাতে ভুল করে। এক্স্যাক্টলি কোথায় আবিষ্কার করা হয়েছে এটা আপনার সঠিকলি জানা লাগবে, এক্স্যাক্টলি কোথা থেকে। ঠিক আছে? অনেক সময় পরীক্ষা হলে এগুলো কনফিউশন তৈরি করে, একটু ঘুরাই টুরাই দিলে দেখা যায় যে পোলাপান পারে না। আচ্ছা যাই হোক, তো এখান থেকে প্রথম প্রশ্ন বললাম হলো যে চর্যাপদ কবে কোথায় কি আবিষ্কার করে, কত সালে আবিষ্কার করা হয়েছে, এই তথ্য আপনারা পড়বেন ভালো করে। তারপরে চর্যাপদে রচনা করছে রচয়িতাদের মধ্যে যে কোনো একজন বাঙালি চর্যাকারের পরিচয় দিতে হবে। পরীক্ষায় আসে যে কোনো একজন বাঙালি চর্যাকারের পরিচয় দিন। ঠিক সেক্ষেত্রে আপনার ভূষুকুমারকে লিখতে পারেন। ঠিক আছে? ভূষুকুমার সম্পর্কে লিখতে হবে, মানে তার নাম কি, ঠিক আছে, সে কত সালে মানে বিদ্যমান ছিল, তার নাম ভুসুকু কেন বলা হয়, কত কত পদ রচনা করছে। যে কোনো একটা পদ তুলে ধরতে পারেন, যেমন 49 নম্বর যে পদটা আছে, আজি ভুসুকু বঙ্গালী ভৈলি নিয়ে ঘরে চন্দ্র লেলি। ঠিক আছে? ওই পদটা আপনি দিতে পারেন। এরকম কি লিখতে হবে। আচ্ছা, সাহিত্য প্রশ্ন লেখার ব্যাপারে আমি বলি, সাহিত্য প্রশ্ন লিখবেন কিভাবে। সাহিত্য প্রশ্ন যদি যখন পরীক্ষায় লিখিত প্রশ্ন লিখতে হয়, বেসিক্যালি তো লিখিত নিয়ে আলোচনা করলে একটু ক্ষতি হয়ে যায়, কারণ পিলি সময় কম। তারপরে আমাদেরকে আসলে একটু ধারণা দিয়ে দেওয়া।
সাহিত্যের প্রশ্ন আসলে লিখিত প্রশ্ন যেভাবে লিখবেন সেটা হলো, লিখিত প্রশ্ন সাধারণত এখন 5 নাম্বার থাকে, আগে থাকতে হলে আপনার 3.5 করে বা এরকম সামথিং থাকতো। ঠিক আছে, আড়াই। লিখবেন কিভাবে? প্রথমত যে টপিকটা আপনাকে বলবে সেই, মানে যে প্রশ্নটা আপনাকে দিবে, ধরেন চর্যাপদ নিয়ে কোনো একটা প্রশ্ন আসছে, ধরেন এমন প্রশ্ন আছে চর্যাপদে নারীদের ভূমিকা সম্পর্কে লিখুন, সে এরকম প্রশ্ন আসছে। তো এরকম প্রশ্ন যখন আসবে তখন প্রথমে আগে আপনাকে চর্যাপদ সম্পর্কে ধারণা দিতে হবে যে চর্যাপদ আবিষ্কার হয়েছে কোথা থেকে, চর্যাপদ জিনিসটা আসলে কি। ঠিক আছে, প্রথমে কয়েকটা লাইনে আপনাকে ভূমিকা লিখতে হবে। তারপরে আপনাকে ওই 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 ও- ওই প্যারা আপনার শেষ, 3টা করে প্যারা হবে। প্রথম প্যারা হলো ভূমিকা লিখবেন, ঠিক আছে, তারপরে আপনি লিখবেন হলো চর্যাপদ নারীদের এক্স্যাক্টলি ভূমিকা কি, ভূমিকা দিবেন, দেওয়ার পরে শেষে হলে ফিনিশিং দিবেন। ঠিক আছে, উপসংহার লিখবেন। এখন এই যে আপনি চর্যাপদের প্রশ্নগুলো লিখবেন, ঠিক আছে, সাহিত্য প্রশ্ন সবগুলো কিন্তু সেম প্যাটার্ন হবে। যে প্রশ্নে আসলে আপনাকে প্রথমে ভূমিকা লিখতে হবে, মাঝখানে যে প্রশ্নে যে জিনিসটা আসলে চাইবে সেই প্রশ্নটা, সেই উত্তরটা আপনি লিখবেন হলো একদম মাঝখানে প্যারাতে, সেকেন্ড প্যারাতে লিখবেন। আর 3 নাম্বার হলো উপসংহার, থার্ড যে প্যারাটা হবে। আচ্ছা, এখন চর্যাপদের প্রশ্নে যে জিনিসটা করতো সেটা হলো, চর্যাপদে আপনার যে প্রশ্নই আসুক আপনাকে 3টা থেকে 4টা মানে 3টা থেকে 4টা আপনাকে কি করতে হবে, চর্যাপদের যে পদগুলো আছে সেগুলো আপনাকে লিখতে হবে। ঠিক আছে, আমরা যে 6টা প্রবাদ বাক্য পড়ি এর বাইরেও আপনাকে আরো কয়েকটা পদ মুখস্থ করতে হবে। সেই পদগুলো আমরা আমরা আপনাদেরকে দিয়ে দিব, সেখান থেকে পিলি প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, আনকমন কিছু পদ আছে, ইম্পর্টেন্ট কিন্তু আনকমন, সাধারণত বইগুলোতে নাই। সেখান থেকে আপনাদের প্রশ্ন হইতে পারে। ঠিক আছে, যেমন রুখের তেঁতুল কুম্ভীরে খায়, এটা হলো কুকুরিবার 2 নাম্বার পদ, কিন্তু এই প্রশ্নটা পরীক্ষায় 43তম মতো আসার আগে কোনো বইতেই ছিল না। ঠিক আছে, পিলি কোনো বইতেই ছিল না, আসার পরে হয়তো পরে অ্যাড করতে পারে। ঠিক আছে, তো এই জন্য কিছু এরকম কিছু আনকমন পদ আছে যেগুলো আপনাদেরকে পড়তে হবে, আমরা দিয়ে দিব, সমস্যা নাই। আচ্ছা, তাহলে সেকেন্ড প্রশ্ন হলো চর্যাপদের যে কোনো একজন বাঙালি চর্যাকারের পরিচয় দিন। এছাড়াও আসে হলো চর্যাপদের ভাষা সম্পর্কে লিখুন, চর্যাপদের ছন্দ সম্পর্কে লিখতে বলে। ঠিক আছে, তারপরে আসে হলো চর্যাপদের সাহিত্যিক গুরুত্ব কি। ঠিক আছে, সাহিত্যিক গুরুত্ব কি, যেহেতু চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন, সাহিত্যিক গুরুত্ব তো অবশ্যই আছে। তারপর হলো চর্যাপদে বিধৃত বাঙালি জীবনের পরিচয় বাঙালি জীবনের পরিচয় লিখতে হবে। ঠিক আছে, বাঙালিরা কিভাবে জীবনযাপন করতো, আমরা যেভাবে জীবনযাপন করি তাদের সাথে অনেকটা সিমিলার, অনেকটা মিল আছে, তো সেগুলো সেখানে তুলে ধরতে হবে। এই তুলে ধরার সময় আপনাকে অবশ্যই 2 থেকে 3টা পদ লিখতে হবে। পদ লিখে সেই পদগুলো বর্ণনা করতে হবে, যে পদের মধ্যেই বলা আছে যে তারা কিভাবে জীবনযাপন করতেছে, সেটা আপনাকে তুলে ধরতে হবে। লেখা হয়তো স্ট্যান্ডার্ড লেখা। ঠিক আছে, তারপর হলো চর্যাপদের ভাষাকে শান্ত ভাষা কেন বলা হয়, একটু আগে যেটা বললাম, এরকম প্রশ্ন আসতে পারে। তারপরে চর্যাপদের নিম্নবর্গীয় মানুষের পরিচয় দিন, যারা দরিদ্র মানুষ আছে তাদেরকে পরিচয় দিতে বলবে। ঠিক আছে, তারপর হলো আপনি আসতে পারে চর্যাপদের নারীদের সম্পর্কে লেখা। হ্যালো, আচ্ছা ঠিক আছে, তারপর হলো চর্যাপদে সবচেয়ে বেশি পদ রচনা করছে কি তার সম্পর্কে লিখুন। ঠিক আছে, এইরকম কিছু কিছু প্রশ্ন আসে মোটামুটি চর্যাপদ থেকে, এই ধরনের প্রশ্নগুলো হইতে পারে। ঠিক আছে, যেগুলো আপনাদেরকে বলে দিলাম, আমরা আপনাকে প্রশ্নগুলো দিয়ে দিব। ঠিক আছে, এই হলো মোটামুটি চর্যাপদ নিয়ে প্রশ্ন। আরেকটা, আচ্ছা এখন আমরা যাবো হলো অন্ধকার যুগ। আচ্ছা, অন্ধকার যুগের সময়কাল কত, এটা একটু বলেন। যদি তাহলে বলে দিচ্ছি, আমি মতো ডিটেলস বলবো না, শুধু 2-1টা জিনিস বলে চলে যাবো। অন্ধকার যুগের বারোশো সময়কাল এক কত? থেকে 1350, 1201 থেকে তেরোশো 1200 পঞ্চাশ থেকে তেরোশো সঠিক পঞ্চাশ সঠিক থেকে বলতে পারবে, এক্স্যাক্টলি সঠিক কোনটা সেটাকে বলতে পারবেন? আপনাদের বলছে এটা ভুল হয়েছে। 1200 থেকে 1350 পড়ছি। ভুল পড়ছেন, বইতে ভুল আছে। আপনারা যেগুলো পড়েন সেগুলো তো গাইড বই, গাইড বই পড়লে এটা তো সাধারণত ভুল সঠিক। জানাটা থাকে। হুম। ভাইয়া সব বইয়েতে এই একটাই প্রশ্ন আছে, এমনকি বিগত সালের প্রশ্নের তো একটা এটাই উত্তর। ভুল আছে, এরকম অনেক ভুল আছে বইতে। মাঝে মাঝে আমি আগে এগুলো পোস্ট করতাম, এখন করা হয় না। প্রথম দিকে যখন আমরা কোর্স শুরু করি তখন এরকম অনেক বিষয় আছে যেগুলো কনফ্লিক্টেড, মানে বইতে ভুল আছে, সেগুলো নিয়ে পোস্ট টোস্ট করছিলাম। এখন তো ব্যস্ত, তো আসলে এভাবে সময় করা হয় না, বই এভাবে ঘাটাঘাটি করলে দেখা যায় অনেক ভুল পাওয়া যায়। আচ্ছা, অন্ধকার যুগের সময়কাল সম্পর্কে যদি আমি বলি, সেটা হলো অন্ধকার যুগের এক্সাক্ট সময়কাল হলো 1200 থেকে 1350, 1201 নয়। ঠিক আছে, আপনার বইতে যদি পড়ে থাকেন সেগুলো গাইড বইতে পড়ছেন হয়তো। মূল যে বই আছে, ঠিক আছে, যেমন হলো আপনার বাংলা সাহিত্যের ইতিহাস, ঠিক আছে, ডক্টর মাহবুব আলমের বই আছে, ওই বই বলতে পারি আমি। তারপর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বই আছে একটা। ঠিক আছে, মানে সাহিত্যিকের যে অথেন্টিক বইগুলো আছে। ঠিক আছে, তারপর হলো আপনার লাল নীলজিভা বলি হুমায়ুন আজাদের বই। এই বইগুলোতে সরাসরি বলা আছে যে বাংলা সাহিত্যে অন্ধকার যুগের সময়কাল হলো 1200 থেকে 1350, নট 1201। ঠিক আছে, শুধুমাত্র সৌমিত্র শেখরের বইতে একটা জায়গায় আপনি পাবেন যে 1201 থেকে 1350-কে এই সময়কালকে বলা হয় হলো অন্ধকার যুগ। যেহেতু সবচেয়ে বেশিরভাগ সাহিত্যিক 1200 থেকে 1350-কে সবচাইতে বেশি গুরুত্ব দিচ্ছেন এবং এইটার সম্পর্কে রেফারেন্স আছে, সুতরাং পরীক্ষায় যদি অপশনে
1200 থেকে 1350 এই অপশনটা থাকে, 1201ও আছে, 1200 আছে। সো আপনার অবশ্যই 1200 থেকে 1350 দাঁড়াবেন। বুঝাইতে পারছি? যদি 1200 থেকে 1350 না থাকে, সেক্ষেত্রে 1201 থেকে 1350 ঢাকায় আসেন। বুঝাইতে পারছি আমি? জি ভাই, ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, অন্ধকার যুগ বেসিক্যালি অন্ধকার যুগ কিনা এই সম্পর্কে আর কোনো ধারণা আছে? অন্ধকার যুগ বেসিক্যালি অন্ধকার যুগ কিনা, মানে আসলে এটাকে অন্ধকার যুগ বলা যায় কিনা, না ধারণা আছে কারো আসলে আমি অন্ধকার যুগ বলবো কিনা এটাকে? অন্ধকার যুগ বলা যায়, কারণ তখন পুরোপুরি বাংলা ভাষার উপরে কখন কোনো কিছু রচিত হয়নি। যাই রচিত হয়েছিল প্রাকৃত বা সংস্কৃত ভাষার উপরে। এই কারণে অন্ধকার যুগ বলা যায়। তবে বিভিন্ন ক্ষেত্রে এটার মত পার্থক্য আছে। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, এটাকে আসলে এরকম একটা প্রশ্ন আছে পরীক্ষাতে, মনে হয় কোনো একটা বিষয়ে আসছিল যে বাংলা সাহিত্যে অন্ধকার যুগের 43তম আসছিল মনে হয়, বাংলা সাহিত্যের অন্ধকার যুগের অস্তিত্ব সম্পর্কে আপনার অভিমত ব্যক্ত করুন। ঠিক আছে, মানে এক্স্যাক্টলি অন্ধকার যুগ কিনা। যখন এরকম প্রশ্ন আসবে তখন আপনাকে রেফারেন্স উল্লেখ করতে হবে। ঠিক আছে, রেফারেন্স মানে বাংলা সাহিত্যের পুরাবৃত্ত নামে একটা বই আছে, সেই বইটা হলো ওয়াকিল আহমেদ লেখছে বইটা। ওই বইতে ওয়াকিল আহমেদ বলছে যে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ মোটেই সাংস্কৃতিক বন্ধত্বের যুগ ছিল না। ঠিক আছে, উনি বুঝাইতে চাইছেন যে অন্ধকার যুগ বলে আসলে কোনো যুগ ছিল না। এই সময় কিছুটা হইলেও বাংলা সাহিত্যের মানে বাংলা ভাষায় সাহিত্য চর্চা করা হয়েছে। ঠিক আছে, মানুষ যে আসলে অন্ধকার যুগ বলতেছে, এটাকে আসলে অন্ধকার যুগ বলা যথার্থ হবে না। ঠিক আছে, কারণ সাহিত্য রচনা কখনই কখনো কখনোই বসে থাকে না। ঠিক আছে, মানুষের সাহিত্য রচনা আপনি রচনা করতেছে না, একজন করতেছে, কেউ না কেউ তো করে, তাই না? এটা কখনোই বসে থাকার বিষয় না, এটা চলমান একটা বিষয়। তো কেউ না কেউ রচনা করছে, হয়তো সেটা মানুষের সামনে ভাবে প্রকাশে আসে নাই, কিন্তু অবশ্যই অনেকেই রচনা করছে এটা। যার কারণে ওয়াকিল আহমেদের মতে এইটাকে অন্ধকার যুগ বলা মোটেই যুক্তিযুক্ত না। ঠিক আছে, তিনি এটা অনেক ডিবেট করছেন। তো যার কারণে পরীক্ষায় যদি এই প্রশ্নটা আসে, তাহলে আপনাকে ওয়াকিল আহমেদের এই উক্তিটা অবশ্যই দিতে হবে, যে বড় একটা উক্তি আছে, সেই উক্তিটা আপনাকে দিতে হবে। এখন দরকার নাই, আপনি যখন লিখিত প্রস্তুতি নেবেন তখন পড়তে পারবেন এগুলা। ঠিক আছে, আর এখান থেকে আসে হলো আপনার ডাক ও খনার বচন আছে। ঠিক আছে, ডাক ও খনার বচন, আমি এখান থেকে কোনো পিডিএফ নাই আসলে, মানে যে লেকচার শিটটা ছিল ওইটাতে তো মনে হয় ডাক ও খনার বচন নাই মনে হয়, তাই না? আচ্ছা, ডাক ও খনার বচন সম্পর্কে আমি একটু বলি। ডাক ও খনার বচন কোন সময় রচনা করা হয়েছে বলেন, কোন সময় রচনা করা হয়েছে এটা? আপনার বই থেকে পড়ে নিন, আমি একটু জাস্ট ধারণা দিয়ে দিই। ডাক ও খনার বচন কোন সময় রচনা করা হয়েছে, কোন সময়ের সৃষ্টি এটা, কোন যুগের সৃষ্টি? প্রাচীন যুগ, অন্ধকার যুগ, আধুনিক যুগ, নাকি মধ্যযুগ? কোন যুগের সৃষ্টি বলেন, দ্রুত রেসপন্স করতে হবে। প্রাচীন যুগ। মধ্যযুগ। মধ্যযুগ, প্রাচীন যুগ, আর আর কেউ? আচ্ছা, এই ডাক ও খনার বচন কোন যুগে সমৃদ্ধি লাভ করে, এই প্রশ্নটা ব্যাংকের সিনিয়র অফিসে পরীক্ষা আসছিল, যে ডাক ও খনার বচন কোন যুগে সমৃদ্ধি লাভ করে। আচ্ছা, ডাক ও খনার বচন অনেক বইতে মধ্যযুগের মধ্যে দেওয়া আছে, কিন্তু ডাক ও খনার বচন আসলে মধ্যযুগের কোনো সাহিত্যকর্ম না। ডাক ও খনার বচন বেসিক্যালি হলো প্রাচীন যুগের সৃষ্টি। ঠিক আছে, প্রাচীন যুগের এই সৃষ্টি করা হয়েছে, এবং প্রাচীন সাধারণত এটাকে 8 থেকে 12 এই সময়ের মধ্যে সৃষ্টি করা হয়েছে বলে ধারণা করা হয়ে থাকে। ঠিক আছে, অষ্টম শতক থেকে 12 শতক। ঠিক আছে, 1200 শতকের মধ্যে সৃষ্টি করা হয়েছে বলে ধারণা করা হয়, 12 শতকের মধ্যে। ঠিক আছে, এখন প্রাচীন যুগের শেষে এটা সমৃদ্ধি লাভ করছে। সৃষ্টি হলো প্রাচীন যুগের, কিন্তু সমৃদ্ধি লাভ করছে হলো কখন? প্রাচীন যুগের শেষে। প্রাচীন যুগের শেষে মানে হলো অন্ধকার যুগ শুরু হওয়ার আগ মুহূর্তে। ঠিক আছে, সেটাকে বলি আমরা প্রাচীন যুগের শেষ। সেই সময় এটা সমৃদ্ধি লাভ করছে। ঠিক আছে, এবং পরবর্তীতে এটা প্রচলন হইতে হইতে এটা মধ্যযুগে চলে আসছে। মধ্যযুগ মানে হলো অন্ধকার যুগের মধ্যে, মধ্যযুগের মধ্যে চলে আসছে, যার কারণে অনেকে এটাকে মধ্যযুগ বা অন্ধকার যুগের সাহিত্য মনে করে থাকে, কিন্তু এটা আসলে প্রাচীন যুগের সৃষ্টি। ঠিক আছে, এর মধ্যে আসে হলো ডাক এবং খনা। ডাক হলো বৌদ্ধদের। ঠিক আছে, এগুলো কি বেসিক্যালি বলা হয় হলো সাধারণত। খনার বচন আসলে কিসে কি নিয়ে বলেন তো দেখি, তাহলে বলতে পারবো ভালো করে। খনার বচন কি নিয়ে সৃষ্টি করা হয়েছে? কৃষি ভিত্তিক। কৃষি শুদ্ধ নিয়ে। জীবনযাপনের উপর ভিত্তি করে। হ্যাঁ, সাথে কিছু নাম আছে, খনার বচন, ডাকের বচন। বচন মানে হলো তারা মুখ দিয়ে যে কথাগুলো বলতো। ঠিক আছে, তারা মুখে যে কথাগুলো বলতো সেই কথাগুলোই, সেই বিষয়গুলোই তাদের সমাজ জীবনে অনেক প্রভাবিত করতো আর কি। ঠিক আছে, যেমন ডাকের বচন হলো বৌদ্ধ সমাজে ছিল। ঠিক আছে, এটা হলো সাধারণত কৃষক যারা ছিল, কৃষক এবং বৌঝি, মানে তাদের যে ওয়াইফ, বউ বউ মানে ওয়াইফ ছিল, বউ ছিল, তারা এগুলো মুখস্থ করে রাখতো। ঠিক আছে, আচ্ছা, ডাকের বচন হলো জ্যোতিষ, ক্ষেত্রতত্ত্ব ও মানব চরিত্র, এই জিনিসগুলো ব্যাখ্যা করার জন্য ব্যবহার করা হতো। ঠিক আছে, জ্যোতিষ, ক্ষেত্রতত্ত্ব ও মানব চরিত্র,
আর খনার বচন হলো, খনার বচন সাধারণত শুদ্ধ জীবনযাপন রীতি, ঠিক আছে, মানে হলো এগুলো কৃষি ভিত্তিক ছড়া, সাধারণত কৃষি, আবহাওয়া, ঋতু, ঠিক আছে, এই বিষয়গুলোকে ইয়ে করার জন্য, ব্যাখ্যা করার জন্য সাধারণত সমাজে এগুলো প্রচলন ছিল খনার বচন, ঠিক আছে। খনা হলো শ্রীলঙ্কার যে লঙ্কা দ্বীপ আছে, সেই লঙ্কা দ্বীপের রাজকুমারী ছিল, রাজকুমারী নাম লীলাবতী, ঠিক আছে। অনেকেই মনে করে হলো তার ঠোঁট কাটা ছিল, বোবা ছিল, ঠিক আছে। খনা শব্দ হচ্ছে বোবা, ঠিক আছে। তার যে বচনগুলো ছিল সেগুলো হলো খনার বচন। যেমন আমি একটা যদি বলি খুবই গুরুত্বপূর্ণ, যেমন হলো উনা ভাতে দুনা বল, অতি ভাতে রসাতল। উনা ভাতে দুনা বল নামে কিন্তু প্রবাদ বাক্য আমরা পড়ে থাকি, ঠিক আছে, বাগধারার মধ্যে প্রবাদ বাক্য আছে। উনা ভাতে দুনা বল, অল্প ভাতে অধিক শক্তি, ঠিক আছে, এরকম আছে। তারপর হলো কলা রই না কোটে পা, তাতেই কাপড় তাতেই ভাত, ঠিক আছে। দশে মিলে করি কাজ, হারে জিতে নাহিলাস, এরকম কিছু খনার বচন আছে, আপনারা হলো পড়ে নিন বই থেকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এগুলো হলো ডাক ও খনার বচন গেল। এরপরে আছে হলো, সময় বেশি নাই, এই কতক্ষণ নেওয়া যায়, আমি হলো আপনাদেরকে ইয়ে দেখাবো এখন, পত্র পত্রিকা এগুলো থেকে দেখাবো, ঠিক আছে। পত্র পত্রিকা এবং ছদ্মনাম, ঠিক আছে। আচ্ছা, এখানে ছিল ডাক ও খনার বচন, এখানে ছিল অবশ্য। আচ্ছা, এখানে দেখেন ডাক ও খনার বচন ছিল এখানে, স্ক্রিনশট দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে ভাইয়া। আচ্ছা, এখানে ডাক ও খনার বচন আছে, আপনারা কিন্তু অবশ্যই শিকড় থেকে পড়বেন। সাহিত্য যদি ভালো করতে চান তাহলে শিকড় থেকে পড়তে হবে, ঠিক আছে, শিকড় পড়তে হবে অবশ্যই, সেটা হোক প্রিলি হোক রিটেন। আপনার পাশাপাশি আমাদের বুক লিস্ট দেওয়া আছে, অথেন্টিক বই হিসেবে আপনারা সৌমিত্র শেখরের বইগুলো ইয়ে করে রাখেন। সৌমিত্র শেখরের বই, লাল নীল দিবাবলী, ঠিক আছে, তারপরে এগুলো পিডিএফ পাওয়া যায়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলো বাংলা সাহিত্যের ইতিহাস, এগুলো অথেন্টিক বই। নর্মালি তো পিএসসি প্রশ্ন করে অথেন্টিক বই থেকে, গাইড বই থেকে না, কিন্তু আমরা তো বলি গাইড বই। আচ্ছা, এই যে এগুলো যে আছে, এগুলো হলো কই যদি পড়বেন, মানে কানপা, ঠিক আছে, কঙ্কন পা, কানপা, তারপরে কুকুরি পা, গন্ডরি পা, ঠিক আছে, এগুলো সম্পর্কে একটু ধারণা নিবেন। একবার দুবার পড়লে এই ভুসুকু পা, কান পা, লুই পা, সবর পা, ঠিক আছে, এটা খুব ভালো করে পড়তে হবে, এই চারজনকে খুব ভালো করে পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে অনেকদিনই বলছে, এগুলো এখানে ছিল চর্যাপদ, যদিও যাই হোক এগুলো আলোচনা করে দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা, এখন আসি হলো পত্র পত্রিকাতে। আচ্ছা, পত্র পত্রিকাতে আসি, সেটা হলো পত্র পত্রিকাকে ছন্দটা দিয়ে ছদ্মনামটা দেখে আসি। আচ্ছা, কবি সাহিত্যিকের ছদ্মনাম, কবি সাহিত্যিকের ছদ্মনাম সবগুলো পড়ার দরকার নাই, ঠিক আছে, মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট ওগুলো পড়বেন আপনারা, ঠিক আছে। যেমন হলো এই যে অন্নদা শঙ্কর রায়, অন্নদা শঙ্কর রায়ের ছদ্মনাম কি, লীলাময় রায়। এই লীলাময় রায় 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 নাম কিন্তু ছদ্মনামটা দিছে কে, রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে। তারপর এখান থেকে আপনারা পড়বেন হলো অমৃতলাল বসু, তার নাম হলো রসরাজ। আচ্ছা, ছদ্মনাম এবং উপাধি এই দুটোর মধ্যে পার্থক্য কি কি বলেন তো দেখি। সাহিত্যিক ছদ্মনাম এবং উপাধি এই দুটোর মধ্যে আসলে পার্থক্যটা কোথায়? তার যে কোনো একজন ছদ্মনাম রেসপন্স করুন। কবি নিজে লেখার সুবিধার্থে নিজে লেখার আচ্ছা, সুবিধার্থে দিয়ে থাকে, আর উপাধিটা অন্য কেউ তাকে দিয়ে থাকে। আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে ছদ্মনাম হলো তার নিজের লেখার স্বার্থে, সে তার নামকে হাইড করার স্বার্থে, লুকানোর স্বার্থে ছদ্মনামে মানে সাহিত্য রচনা করতো, ঠিক আছে। আর উপাধি হলো অন্য কেউ যখন তাকে সে একটা লেখা পড়ে বা তার লেখা ধরন দেখে যখন অন্য কেউ উপাধি দিয়ে দেয়, সেটা হইতে পারে বিভিন্ন কবি সাহিত্যিক, অন্য কোনো বিশিষ্ট ব্যক্তি হইতে পারে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা বলবো এখান থেকে আখতারুজ্জামান ইলিয়াস, ও ডাক নাম কি, মঞ্জু। তারপর হলো আব্দুল করিম, তার উপাধি কি, সাহিত্য বিশারদ। তারপর হলো আব্দুল কাদির, ছান্দসিক কবি, ঠিক আছে। আব্দুল মান্নান সৈয়দ, অশোক সৈয়দ। আব্দুল হক, কলম সৈনিক। তারপর হলো এখানে আবু জাফর শামসুদ্দিন, ঠিক আছে, এটা হলো অল্পদর্শী। তারপর হলো শহীদুল্লাহ কাছে ভালো নাম হলো আবু নাইম মোহাম্মদ শহীদুল্লাহ। এগুলো যখন আপনারা আধুনিক যুগ পড়বেন তখন সাহিত্যিক পড়ার সময় প্রথমেই থাকে, এর ভালো নাম কি। তারপর হলো আহ আলাউদ্দিন আল আজাদ বাদশাহ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কস্যচিৎ উপযুক্ত ভাইপো ভাইপো, ঠিক আছে, বা তাই গদ্য জনক বলা হয়। ঈশ্বরচন্দ্র গুপ্ত, কাজী নজরুল ইসলাম। তারপর হলো কাজেম আল কোরাইশি। তারপর হলো কানাই শেখ, পাগলা কানাই। তারপর হলো উপেন্দ্র রায়, কিশোর চৌধুরী দরকার নেই, কামিনী রায়, কামিনী রায় দরকার নাই। তারপর হলো যে কালিকানন্দ, কালিকানন্দ এর নাম হলো অবধূত, ঠিক আছে, অবধূত। কালীপ্রসন্ন সিংহ হলো হুতুম পেঁচা। তারপর হলো কেদারনাথ বন্দ্যোপাধ্যায় হলো দাদা মশাই। তারপরে গন্ধব নারায়ণ, ঠিক আছে। তারপর হলো গোবিন্দচন্দ্র দাস হলো স্বভাব কবি। গোলাম মোস্তফা কাব্য সুধাকর। তারপর এখান থেকে বলবেন হলো চারুচন্দ্র চক্রবর্তী, এটা অনেক ইম্পর্টেন্ট, জরাসন্ধ, এটা হেভি ইম্পর্টেন্ট। তারপর হলো জসিম উদ্দিন, তো সবাই জানে পল্ল কবি, ঠিক আছে। তারপর হলো জীবনানন্দ দাশ, দেখেন জীবনানন্দ কি শ্রী কালপুরুষ, ঠিক আছে।
শ্রী কালপুরুষ রূপসী বান্ধবী, এটা ইম্পর্টেন্ট কিন্তু জীবন দাস কিন্তু পরীক্ষায় এই যে কালপুরুষ কার ছদ্মনাম, এটা ব্যাংকের এসে পরীক্ষায় আসছিল, সিনিয়র অফিসার পরীক্ষাতে। আচ্ছা, তারপর এখান থেকে বলবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম কি? হাবু শর্মা না, ওর আরেকটা ছদ্মনাম আছে, কেউ জানেন? কারো জানা আছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আরেকটা ছদ্মনাম কি? কোনো বইতেই নাই এটা। জানা আছে? জানলে বলেন, না জানলে বলেন যে ভাই জানি না। না ভাই, জানি না। তার আরেকটা ছদ্মনাম হলো কামন্দক। ঠিক আছে, ওর দুটো ছদ্মনাম, একটা হলো হাবু শর্মা, একটা হলো কামন্দক। আচ্ছা, তারপরে হলো দক্ষিণের রঞ্জন মিত্র মজুমদার, সেটা হলো দৃষ্টিহীন। তারপরে হলো এই দিক থেকে বলবেন হলো এই যে গণমানুষের কবি কে? দিলওয়ার। তারপর হলো নিহাররঞ্জন গুপ্ত হল বাণভট্ট। তারপর প্যারিচাঁদ মিত্র। তারপর হলো প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায় কলম পেশা মজুর, প্রমোদ চৌধুরী বীরবল, প্রেমেন্দ্র মিত্র কৃত্তিবাস ভদ্র। তারপর হলো বলাই চাঁদ হলো বনফুল, বঙ্কিমচন্দ্র কমলাকান্ত, বিদ্যাপতি কি? মিথিলার কোকিল, বিনয় কৃষ্ণ মজুমদার হলো যাযাবর, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, বিমল ঘোষ আর বিমল মিত্র, এটা মৌমাছি এবং জাবালি, এটা কিন্তু প্যাঁচ লাগে দেয়। ঠিক আছে, আমি একটু টেকনিক বলে দিই যে এটা এটা পরীক্ষা অনেক সময় আসে। দেখা যায় যে আপনাকে দিল যে মৌমাছি কার ছদ্মনাম, সেখানে বিমল ঘোষ আর বিমল মিত্র দুইটি অপশন দিয়ে রাখলো। এখন দুটোর নাম তো সেম, একটার সাথে শুধু ঘোষ, একটার সাথে শুধু মিত্র, প্যাঁচ লাগে যায়। আমি এটা অনেকবার ভুল করতাম, পরে আমি টেকনিক বের করি। সেটা হলো সাধারণত দই যে আমরা দই খাই, দই কিন্তু বগুড়ার দই বিখ্যাত, আমার বাড়িও বগুড়াতে। বগুড়ার যে শেরপুরে আছে, শেরপুরের দই বিখ্যাত। ঠিক আছে, আর এই শেরপুরে দই বানায় তারা হলো ঘোষ। শেরপুরের ঘোষরা হলো দই বানায়। এই দই কিন্তু মিষ্টি হয়। ঠিক আছে, দই ধরেন যে টক টক দই আছে, মিষ্টি দই আছে, তো মনে করবেন দই মিষ্টি। আর মিষ্টি হইলে সে জায়গায় মনে করেন যে মৌমাছি বসবে। ঠিক আছে, মানে মিষ্টি জাতীয় জিনিস, মৌমাছি সেখানে বসতে পারে। তো এই নামে আপনি এইভাবে মনে রাখতে পারেন যে যেহেতু ঘোষ আছে, ঘোষ মানে হলো দই বানায়, সো মৌমাছি যেহেতু দই যেহেতু মিষ্টি হইতে পারে, সো ঘোষ মানে মৌমাছি ওখানে বসবে। এইভাবে মনে রাখতে পারেন যে হলো মৌমাছি হলো বিমল ঘোষের ছদ্মনাম, আর জাবালি হলো বিমল মিত্র। ঠিক আছে, তারপরে হলো বিহারীলাল চক্রবর্তী, ভোরের পাখি, যেটা হলো রবীন্দ্রনাথ ঠাকুর তাকে দিছে। ভোরের পাখি কেন বলা হয় বলো তো দেখি? বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি কেন বলা হয়? আর জানা আছে? না ভাই, জানা নেই। আচ্ছা, বিহারীলাল চক্রবর্তীকে বলা হয় হলো ভোরের পাখি। ভোরের পাখি বলার কারণ হলো বিহারীলাল চক্রবর্তী সাধারণত এই যে ভোরবেলা যেরকম পাখি সকালবেলা ঘুম থেকে উঠে উঠে যেমন নিজের আনন্দে গান গায়, ঠিক আছে, নিজের মনে নিজের ইচ্ছা মতো, নিজের মন 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 মতো যা খুশি হয় সেই মতো করে গান গায়, স্বাধীন মতো গান গায়। বিরল চক্রবর্তী সেম, তার লেখার মধ্যে সে সব ধরনের লেখাকে চেঞ্জ করে নিজের মতো, নিজের যে আবেগ আছে, নিজের আনন্দ, নিজের আবেগ, নিজের স্বাধীনতা সব তার লেখায় ফুটে উঠছে, ফুটে তুলছিল। এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখা পড়ে তাকে ভোরের পাখি উপাধি দেয়। ঠিক আছে, ভোরের পাখির সাথে তার মিল আছে। আচ্ছা, তারপরে পড়বেন হলো এখান থেকে ভারতচন্দ্র রায় গুণাকর, তারপর মঈনুদ্দিন হলো সেলিম আল দিন। আচ্ছা, তারপরে হলো মধুসূদন হলো এ নেটিভ ছদ্মনামে লিখতো, বা টিমোথি পেন পোয়েম। তারপর হলো মালাধার বসু হলো গুলনাস খান, যে রকুনউদ্দিন বরবক তাকে দিছিল। মুকুন্দরাম চক্রবর্তী, মুকুন্দ দাস। আচ্ছা, মীর মোশাররফ হোসেন পড়বেন, উদাসীন প্রতীক বা কাজী মিয়া আসে পরীক্ষাতে। মোজাম্মেল হক। তারপর হলো মোহাম্মদ এটা দরকার নাই। মহিতুলাল মজুমদার ইম্পর্টেন্ট, সত্য সুন্দর দাস। আমি কিন্তু যেগুলো বলতেছি এগুলো কিন্তু আপনার পরবর্তীতে বইতে দাগাই নেবেন। ঠিক আছে, সুচীন্দ্রনাথ সেনগুপ্ত দুঃখবাদী কবি। আমি একটা জিনিস বলি, সেটা হলো দুঃখবাদী কবি আর হলো দুঃখের কবি। ঠিক আছে, এগুলোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। আর হলো দুঃখ বর্ণনার কবি তিনটা, একটা হলো দুঃখবাদী কবি, দুঃখ বর্ণনার কবি, আর একটা হলো দুঃখের কবি। বলে দেই, দুঃখবাদী কবি হলো যতীন্দ্রনাথ সেনগুপ্ত, দুঃখ বর্ণনার কবি হলো মুকুন্দ রাম। ঠিক আছে, মুকুন্দরাম চক্রবর্তী। এই যে উপরে যে মুকুন্দরাম পড়ে আসলেন না, এই যে মুকুন্দরাম। এই যে দুঃখবাদী না, সে আসলে সে হলো দুঃখ বর্ণনার কবি, এটা ভুল আছে এখানে। দুঃখ বর্ণনার কবি, আর দুঃখের কবি হলো চণ্ডীদাস। ঠিক আছে, তো এই জিনিস যেন পেঁচ না লাগে আবার। আচ্ছা, তারপরে হলো রবীন্দ্রনাথ ঠাকুর তো বিশ্বকবি জানি আমরা, ভানুসিংহ ছদ্মনাম, রাজশেখর বসু পরশুরাম অনেক ইম্পর্টেন্ট। তারপর রামরাম বসু কেরি সাহেবের মুন্সি, রকুনুজ্জামান হলো দাদা ভাই। তারপরে হলো রুদ্রমোহন সৈয়দ হলো শামসুর রহমান মজলুম আদিব, আরো ছদ্মনাম আছে মৈনাক, মজলুম আদিব, সিন্দাবাদ। ঠিক আছে, ওর অনেকগুলো ছদ্মনাম। শেখ আজিজুর রহমান হলো শওকত ওসমান। তারপর হলো শরৎচন্দ্র হলো অনিলা দেবী, আরো অনেকগুলো ছদ্মনাম আছে। ঠিক আছে, পাঁচ ছয়টা মনে আছে। অপরাজয় কথাশিল্পী,
সন্দীপ চন্দ্র চট্টোপাধ্যায় দরকার নেই, ভাদুনাথ সতীনাথ ভাদুড়ী ইম্পর্টেন্ট, চিত্রগুপ্ত। আচ্ছা, তারপর হলো এখান থেকে সমরেশ বসু পড়বেন, ঠিক আছে। তারপর হলো সুকান্ত ভট্টাচার্য, তারপর হলো সুধীন্দ্রনাথ দত্ত, সুনীল গঙ্গোপাধ্যায় অনেক ইম্পর্টেন্ট। তারপর সৈয়দ আলী আহসান, হরিনাথ মজুমদার, কাঙ্গাল হরিনাথ, তারপরে শহীদ মুস্তফা আলী ইম্পর্টেন্ট। তারপর এই মোটামুটি, তারপর হেমচন্দ্র হলো বাংলার মিল্টন, ঠিক আছে। আচ্ছা, মোটামুটি আমি যেগুলো দেখাইলাম আপনাদেরকে এখন, ঠিক আছে, এগুলোই হলো মোটামুটি এখান থেকে ইম্পর্টেন্ট আর কি, ঠিক আছে। যেগুলো দাগায় দিছি, আচ্ছা যেগুলো দাগায় দিছি এগুলো আপনারা পড়ে নিন, ঠিক আছে। এখান থেকে দেখে দেখে মিল করে করে পড়ে নিন। আচ্ছা, ওকে, এখন আমরা আসি হলো পত্র পত্রিকা, ঠিক আছে। আরেকটা ছিল হলো উক্তি ও সংলাপ, ওটা এখন পড়ার দরকার নাই, ওটা হলো আমরা যখন আধুনিক যুগ পড়বো তখন আমরা এটা পড়বো, ঠিক আছে। আচ্ছা, বেঙ্গল গেজেট হলো পত্র পত্রিকা নিয়ে একটু তথ্য জানতে হবে, সেটা হলো আমি একটু আমার নোট থেকে একটু ঘুরে আসি। আচ্ছা দেখেন, ঠিক আছে, বাংলা ভাষার প্রথম পত্রিকা বা সাময়িক পত্র হলো শ্রীরামপুর মিশনে প্রকাশ করেছিল দিগদর্শন, ঠিক আছে। এটা হলো সাময়িক পত্র ছিল, পত্রিকা ছিল না কিন্তু। আচ্ছা, সাময়িক পত্র এবং পত্রিকা বা সংবাদপত্র পার্থক্য কি কথা জানেন? বলেন তো দেখি। আমরা বলতেছি হলো বাংলা ভাষায় রচিত, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র বা পত্রিকা হলো সমাচার দর্পণ, কিন্তু সাময়িক পত্র বলতেছি হলো দিগদর্শনকে। কেন? জানা নাই ভাই। আচ্ছা, জানা নাই না, এটা পড়তে গেলে আপনাদের একটু কনফিউশন হয়, অনেকে এটা প্রশ্ন করে। আমাদের প্রথম ব্যাচ যখন ছিল তখন প্রথমেই সংবাদপত্র পড়ানোর সময় অনেকে প্রথমেই একজনের প্রশ্নটা করছে, ভাই এটা বুঝি না আসলে। আচ্ছা, সাময়িক পত্র বলতে বোঝায় হলো ওয়ান কাইন্ড অফ ম্যাগাজিন, ঠিক আছে। ম্যাগাজিন সাধারণত মাসে একবার প্রকাশিত হয়, ঠিক আছে, বুঝছেন। সাময়িক পত্র বলতে বোঝানো হয় হলো ম্যাগাজিন, ম্যাগাজিনের মতো, ওয়ান কাইন্ড অফ ম্যাগাজিন। তো সেই সময় ম্যাগাজিনের মতো যেগুলো ছিল সেগুলোকে বলা হয়তো হলো সাময়িক পত্র, যেটা হলো মানে মাসে একদিন প্রকাশিত হইতো। আর সংবাদপত্র বা পত্রিকা হলো যে সাধারণত দৈনিক প্রকাশিত হইতে পারে, পাক্ষিক হইতে পারে, মানে সপ্তাহে একদিন হইতে পারে, ঠিক আছে, বা 15 দিনে প্রকাশিত হইতে পারে, ঠিক আছে। তো মানে যেগুলো ধরেন প্রতিদিনের ঘটনা থাকে, প্রতিদিনের মানে আজকে প্রকাশিত হলে আজকে কি ঘটনা করছে বা কালকে কি ঘটনা করছে এই রিলেটেড সব থাকবে সেখানে, ঠিক আছে। এটা হলো পত্রিকা বা সংবাদপত্র। আর সাময়িক পত্র হলো অন কাইন্ড অফ ম্যাগাজিন, যেটা মাসে একবার প্রকাশিত হয়ে থাকে, ঠিক আছে, মাসে হইতে পারে বা 15 দিন একবার হইতে পারে, কিন্তু এক এক ডেইলি প্রকাশিত হয় না, ঠিক আছে। এটা হলো সাময়িক পত্র, সেটা হলো ছিল দিগদর্শন, এটা হলো 1918 সালে। আর এটা হলো সমাজের দর্পণ 1818 সালে, ঠিক আছে। এটা হলো দুইটাই কি ছিল, দুইটাই ছিল হলো জন জন ক্লার্ক ম্যাশম্যান, ঠিক আছে, দুইটাই সম্পাদক ছিল কে, জন ক্লার্ক ম্যাশম্যান। আচ্ছা, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র হলো, বাংলা ভাষায় সম্পূর্ণ বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র মানে ডেইলি প্রকাশিত হইতো, সেটা ছিল কি, সংবাদ প্রভাকর, ঠিক আছে, যেটা হলো 1939 সালে প্রথম প্রকাশিত হয়, আর 1839 সালে। আর 1831 সালে প্রথমে সাপ্তাহিক হিসেবে প্রকাশিত হয়েছিল, ঠিক আছে, এটা হলো ঈশ্বরচন্দ্র গুপ্ত ছিল সম্পাদক। আচ্ছা, তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশিত হয় হলো 1843 সালে, ঠিক আছে। এটা ছিল হলো বাংলা সাহিত্যের প্রথম বিজ্ঞান মনস্ক পত্রিকা। পরীক্ষায় কিন্তু আসতে পারে যে বাংলা সাহিত্যের প্রথম বিজ্ঞান মনস্ক পত্রিকার নাম কি, সেটা হলো তত্ত্ববোধিনী পত্রিকা, ঠিক আছে। এটা ছিল অক্ষয় কুমার দত্ত। অক্ষয় কুমার দত্ত যখন অবসর নিয়েছিল তখন তার পরে সেকেন্ড যে সম্পাদক ছিল সে ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এমনকি রবীন্দ্রনাথ ঠাকুর ওই পত্রিকা একসময় সম্পাদনা করছে, ঠিক আছে, তত্ত্ববোধিনী পত্রিকা। আচ্ছা, এই পত্রিকা বৈশিষ্ট্য ছিল হলো মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, বাংলাদেশে প্রকাশিত প্রথম সংবাদপত্র হলো আজাদী পত্রিকা, যেটা 1971 সালে প্রকাশিত হয়। এটা হলো স্বাধীন বাংলাদেশের প্রথম পত্রিকা। 17ই ডিসেম্বর চট্টগ্রাম থেকে প্রকাশিত হয়, এটি দৈনিক পত্রিকা ছিল। সম্পাদক হলো আব্দুল খালেক।
আর যদি বলা হয় যে বাংলাদেশের ভূখণ্ড থেকে প্রকাশিত প্রথম পত্রিকা কোনটি, সেটা হলো রংপুর বার্তাবহ, 1847 সালে। ঠিক আছে, এটা হলো গুরুচরণ রায়। এছাড়া আছে হলো ঢাকা থেকে প্রকাশিত প্রথম পত্রিকা হলো আপনার ঢাকা প্রকাশ, 1861, যেটা কৃষ্ণচন্দ্র মজুমদার সম্পাদক ছিল। বাঙালি কর্তৃক প্রকাশিত প্রথম সংবাদপত্র ছিল হলো বাঙ্গাল গেজেট। ঠিক আছে, যেটা হলো আপনার 1818 সালে গঙ্গা হ্যাঁ, কিশোর এখানে একটা ভট্টাচার্য। প্রশ্ন ছিল। হ্যাঁ যদি বলেন। প্রশ্ন আসে যে বাংলাদেশে প্রথম পত্রিকা কোনটি, তাহলে কোনটা ভূখণ্ড আজাদি, হিসেবে কাউন্ট হবে না আজাদি, প্রথম প্রকাশিত যেটা আজাদি, সেটা? আজাদি, আজাদি আজাদি। ইউজ করবেন। আর যদি ভূখণ্ড ইউজ থাকে, বাংলাদেশের ভূখণ্ড, বাংলাদেশ তো হয়েছেই হলো আপনার 1971 সালে। তার আগে হুম। তো বাংলাদেশ নামকরণ করা হয়েছে 1969 সালে। তার আগে তো বাংলাদেশ নামই ছিল না। ঠিক আছে, এটা পশ্চিম পাকিস্তান ছিল। যদি ভূখণ্ড থাকে, ভূখণ্ড মানে বাংলাদেশই ভূখণ্ড ছিল, কিন্তু স্বাধীন বাংলাদেশ ছিল না আর কি। সেক্ষেত্রে তখন আপনি রংপুর পাত্রপক্ষ দাগাইতে পারবেন। আচ্ছা, তারপর হলো উপমহাদেশের প্রথম পত্রিকা ছিল হলো বেঙ্গল গেজেট, যেটা ছিল হলো ইংরেজি পত্রিকা। ঠিক আছে, 1870 সালে জেমস অগাস্টাস হিকি। আচ্ছা, এছাড়াও আছে হলো বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়েছে মোট 6টা পত্রিকা প্রকাশিত হয়। যেমন হলো বাংলা একাডেমি পত্রিকা, ধানশালিকের দেশ, উত্তরাধিকার। ঠিক আছে, বাংলা একাডেমি জার্নাল, বার্তা, বাংলা একাডেমি বিজ্ঞান পত্রিকা। ঠিক আছে, এগুলা। এছাড়া আছে হলো কল্লোল পত্রিকা, দীনেশ রঞ্জন দাস, 1923 সালে প্রকাশিত হতো কলকাতা থেকে। পূর্বাশা পত্রিকা ছিল সঞ্জয় ভট্টাচার্য। ঢাকা থেকে প্রকাশিত পত্রিকা ছিল ক্রান্তি, রণেশ দাশগুপ্ত। ঠিক আছে, তারপরে হলো সমকাল পত্রিকার সম্পাদক ছিল সেকেন্দ্র আবু জাফর। এইটাও ঢাকা থেকে প্রকাশিত হইতো, কিন্তু প্রথমে ঢাকা থেকে প্রকাশিত হয় নাই, প্রথমে হচ্ছে হলো পাটনা থেকে। তো এটা হলো মোটামুটি আমার নোট। এগুলো হলো ইম্পর্টেন্ট বেশি, এগুলো পরীক্ষায় আসে এবং এগুলো প্যাস লাগে, এই জন্য আমি লিখে রাখছি, আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, সমস্যা নাই। আচ্ছা, এখানে অনেক পত্রিকা আছে, এখন আমরা দেখি। ঠিক আছে। আচ্ছা, সব পত্রিকা পড়ার দরকার নাই। যেমন আপনি এখান থেকে হলো এই যে বিজ্ঞান সেবধি, তারপর হলো সরি, বিজ্ঞান সেবধি, এই যে এগুলো পড়ার দরকার নাই। তারপর হলো সংবাদ রসাস, নন নিট এগুলো। তারপর হলো বেঙ্গল স্পেকটেটর দরকার নাই, নবজীবন দরকার নাই, জ্ঞানদীপ দরকার নাই। ঠিক আছে, নিত্য দরকার নাই, পাষাণের দরকার নেই, মহাজন দর্পণ, বিবিধার্থ সংগ্রহ দরকার, রাজেন্দ্র মিত্র। এটা কেন গুরুত্বপূর্ণ? কারণ সে হলো চর্যাপদ আবিষ্কারের জন্য প্রথম স্টেপ নিয়েছিল। পরবর্তীতে যখন ফেল হয়েছে, মারা গেছিল, তারপরে হরপ্রসাদ শাস্ত্রীকে দায়িত্ব হয়েছিল, সে পরে আবিষ্কার করে। তারপর হলো বিদ্যোৎসাহী পত্রিকা ইম্পর্টেন্ট, কালীপ্রসন্ন সিংহ। মাসিক পত্রিকা হলো প্রমোদচন্দ্র হরিচাঁদ মিত্র। তারপর পূর্ণিমা পত্রিকা হলো বেহিলাল, ঢাকা প্রকাশ। এগুলো পড়বেন আর কি। যেগুলো বাদ দিতে বললাম সেগুলো, যেগুলো বাদ দিবেন। ঠিক আছে। আচ্ছা, আমি শুধু বাদ দেওয়াগুলো বলে দিই তাহলে, শুধু বাদ দেওয়াগুলো বলি। সেটা রহস্য সুন্দর বাদ দিবেন, পামাবতী দরকার নাই, শিক্ষা দর্পণ দরকার নাই, অমৃতবাজার দরকার নাই। ঠিক আছে, অবলা বান্ধব এগুলো দরকার নাই। তারপর হলো সাধারণী দরকার নাই, বড় দরকার নাই, ভ্রমর দরকার আছে, বান্ধব দরকার নাই। তারপর হলো বিনোদিনী, ভারতী, এই তিনটে একটা দরকার নাই। ভারতী পড়বেন, কারণ এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুর সম্পাদক ছিল, ইম্পর্টেন্ট। তারপর জন্মভূমি ইম্পর্টেন্ট, দরকার নাই। এগুলো একটা দরকার নাই। এগুলো অনেক ইউজলেস পত্রিকা আছে। আচ্ছা, এখানে অনেক পত্রিকা আছে এগুলো ইম্পর্টেন্ট না, এগুলো অত বড় দরকার নেই আসলে। সরকার, নবজীবন, বা বিনা সুধাকর পড়বেন। বাকি এগুলো একটা দরকার নাই। ঠিক আছে। তারপর হলো সাহিত্য পত্রিকা, হিতকরী, মাসিক প্রবাহ, এই যে এগুলো দরকার নাই। সাধনা, এগুলো দরকার নাই। মিহির দরকার নাই, মিহির দরকার, মিহির হলো রহিমের। তারপর কোহিনূর পড়বেন, কোহিনূর রওশনালী। এই কোহিনূর পত্রিকাতেই মহাশ্মশান প্রকাশিত হয়েছিল। আচ্ছা, মুকুল, তারপর হলো বন্দে মাতরম, সাহিত্য দাসী, এগুলো দরকার নেই। লহরী, মহরী, লহরী ইম্পর্টেন্ট, মোজাম্মেল হক দরকার। সুধা দরকার নাই, প্রবাসী, এগুলো দরকার। নবনূর ইম্পর্টেন্ট, নবনূর হলো সৈয়দ ইমদাদ আলী। আচ্ছা, তারপরে হলো এখানে সুলতান, এটা দরকার নাই, সুলতান দরকার নাই, ভান্ডার দরকার নাই। তারপরে যে এগুলো দরকার নাই, বাসনা সারথি। ঠিক আছে, এটা অনেক পত্রিকা আছে দেখতেছি। মোহাম্মদ ইম্পর্টেন্ট, নবনূর, আর্যভট্ট ইম্পর্টেন্ট না, দরকার নাই, এটা দরকার নাই। শিশু দরকার নাই, সৌরভ, সন্দেশ, ভারতবর্ষ, এগুলো দরকার নাই, এগুলো এগুলো একটু দরকার নাই। সবুজপত্র ইম্পর্টেন্ট, বিকাশ দরকার নাই। অগদ, শহীদুল্লাহ, আঙ্গুর, হ্যাঁ আঙ্গুর ইম্পর্টেন্ট। নবনূর ইম্পর্টেন্ট, ইমদাদুল শিক্ষক ইম্পর্টেন্ট, মৌচাক ইম্পর্টেন্ট, বঙ্গবাণী, নূর দরকার নাই, সরি নূর দরকার নাই। দৈনিক সেবক ইম্পর্ট, মোহাম্মদ ইম্পর্টেন্ট, আনন্দবাজার দরকার নাই। ধূমকেতু পড়বেন যদি কাজী নজরুল ইসলাম সম্পাদক। বসুমতী, কল্লোল তো ইম্পর্টেন্ট, বসুমতী দরকার নাই। সাম্যবাদী, যুগবাণী ইম্পর্টেন্ট। নাচঘর শনিবারের চিঠি খুবই ইম্পর্টেন্ট, শনিবারের চিঠি কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এর প্রথম সম্পাদক হলো যোগানন্দ দাস, কিন্তু প্রাণ পুরুষ হলো সজনীকান্ত। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট অনেক। আচ্ছা, তারপরে
হলো লাঙ্গল দরকার নাই, লাঙ্গল কিন্তু রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলামের আছে, এটা দরকার নাই। কালি কলম ইম্পর্টেন্ট, কালি কলম পড়বেন। ঠিক আছে, আমি শুধু দাগ আছে যেগুলো পড়ার দরকার নাই। আর শনিবার যদি পড়বেন ওটা ইম্পর্টেন্ট, গোলদাগ দিয়ে দিছে জন্য। নওরোজ দরকার নাই, নওরোজ গণবাণী এগুলো দরকার নাই। নারী শক্তি ইম্পর্টেন্ট, প্রগতি শিখা মাসিক বিদ্যুৎ দরকার নাই। বিচিত্রা দরকার নাই, স্বগত ইম্পর্টেন্ট, শিশু সাথী দরকার নাই, দীপালি চিত্রলেখা পরিচয় ইম্পর্টেন্ট, বনশ্রী উত্তরা চিত্রকর এগুলো দরকার নাই। এগুলো একটা দরকার নাই। কবিতা ইম্পর্টেন্ট, কবিতা পড়বেন। কবিতা হলো বুদ্ধদেব বসু। বুদ্ধদেব বসু সম্পাদিত অনেকগুলো পত্রিকা আছে, এগুলো আমরা যখন বুদ্ধদেব বসু পড়াবো তখন দেখাবো। পূর্বাশা জয়তী দরকার নাই, চতুরঙ্গ পড়বেন। ক্রান্তি পড়বেন, অরণ্যতি অরণ্য দরকার নেই, অরণ্য সীমান্ত এলান। মুকুল হলো ইম্পর্টেন্ট, যেহেতু কিশোর পত্রিকা ওটা, বিজ্ঞান পত্রিকা। মাহেনা হলো রশিদের ইম্পর্টেন্ট, এগুলো দরকার নাই। অবজারভার এগুলো ইম্পর্টেন্ট না। কৃত্তিবাস দরকার নাই। সমকাল ইম্পর্টেন্ট, বাকি এগুলো দরকার নাই। ঠিক আছে, তারপর হলো কালবেলা স্বদেশ ইম্পর্টেন্ট, স্বদেশ ইম্পর্টেন্ট, এগুলো দরকার নাই। ঠিক আছে, কণ্ঠস্বর কালবেলা দরকার নাই, এগুলো বাদ। আচ্ছা, তাহলে আমি দেখাই দিলাম, অনেকগুলো পড়তে হবে না এখান থেকে। ঠিক আছে, শুধু গুরুত্বপূর্ণগুলো পড়বেন। ঠিক আছে, শুধু গুরুত্বপূর্ণগুলো, বেশি না, পত্রিকা কিন্তু বেশি না, গুরুত্বপূর্ণগুলো এখান থেকে পড়তে পারবেন। বেসিক্যালি আপনি বলবেন হলো কোনটা বাংলার প্রথম, ঠিক আছে, বাংলা ভাষায় কোনটা প্রথম, ঠিক আছে, মুসলিম মসজিদে কোনটা প্রথম, বাংলাদেশের কোনটা প্রথম, কোনটা প্রথম, এগুলো আর কি বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই গেল মোটামুটি আজকে আমাদের লেকচার। ঠিক আছে, চর্যাপদ, অন্ধকার যুগ, তারপর হলো আপনার পত্রপত্রিকা এবং হলো ছদ্মনাম। ঠিক আছে। আচ্ছা, এখন কারো কোন প্রশ্ন থাকলে বলেন। ক্লাস কি বোঝা গেছে? আমরা এই 3-4 মিনিটের মধ্যে ক্লাস শেষ করে দেবো। ক্লাস কি বোঝা গেছে? কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন। জি ভাই, বোঝা গেছে আলহামদুলিল্লাহ। ভাই, যে যে বই থেকে পড়েন এই বইয়ের কি পিডিএফ দিবেন? এগুলো পিডিএফ অলরেডি আপনাদের টেলিগ্রামে দিয়ে দেওয়া হয়েছে, লেকচার শিটের পিডিএফ দিয়ে দেওয়া হয়েছে। আমরা যেগুলো ক্লাস নেই সেগুলো আপনাদেরকে ক্লাস নেওয়ার আগেই দিয়ে দেওয়া হয়, দিয়ে দেওয়া হবে। এবং আমরা সাজেস্ট করি হলো আপনারা পিডিএফ না পড়ে মূল বই পড়বেন। ঠিক আছে, মানে সরাসরি বই পড়বেন, এক্ষেত্রে আপনার দাগানোর একটা সুযোগ আছে, দেখে দেখে পড়লে পরে মনে থাকবে। আচ্ছা, আর কোনো প্রশ্ন? ভিডিও লেকচার কি টেলিগ্রামে আপলোড করা হবে স্যার? টেলিগ্রামে না, আপনাদের হলো প্রাইভেট যে গ্রুপটা আছে ফেসবুক গ্রুপ, ওখানে দেওয়া হবে। টেলিগ্রামে দিলে মানে রেজুলেশন খারাপ হয়ে যায়, দেখা যায় যে আমরা 1080তে আপলোড করতে পারি না। 1080 অটোমেটিক 720 হয়ে যায়, বা 720 থাকলে 480 হয়ে যায়। ঠিক আছে, তখন রেজুলেশন খারাপ হয়ে যায়, এই জন্য আমরা অরিজিনাল হিসেবে ফেসবুক গ্রুপে দিয়ে দিই, আপনি ওখান থেকে দেখতে পারবেন আপলোড করার পরে। আচ্ছা, আর কোনো প্রশ্ন? ভাই এটা পড়ালেন কোন বই থেকে? আমি যেটা দেখালাম এটা হলো শিকড়, শিকড় হলো আপনার মহসিনা নাজিলার বই শিকড়ের। আর জাফর ভাই যেটা দেখাইছে ওটা হলো অগ্রদূত। ভাইয়া, প্রত্যেকটা আচ্ছা, পত্রিকার কি সাল, প্রকাশ সাল সহ মুখস্থ করতে হবে? না, প্রকাশশাল ইম্পর্টেন্ট না। প্রকাশশাল আমি যেগুলো আপনাদেরকে পড়তে নিষেধ করছি এগুলো তো বাদই দিবেন। আর যেগুলো পড়তে বলছি ওইগুলোর প্রকাশশাল পড়ে থাকলে ভালো। কিছু কিছু শাস্ত্র পড়তে হবে, অবশ্যই পড়তে হবে। যেমন আপনার কাজী নজরুল ইসলামেরটা পড়তে হবে, প্রমোদ চৌধুরীর সবুজপত্র 1914, কল্লোল 1923, ঠিক আছে, শনিবার সেটি হলো 1924। যেগুলো ইম্পর্টেন্ট পত্রিকা সেগুলো অবশ্যই পড়তে হবে। আমি যেগুলো পড়তে নিষেধ করছি ওগুলো বাদে, আর যেগুলো পড়তে বলছি ওগুলোর বেশিরভাগই আপনার সাল পড়তে হবে। ঠিক আছে, তত্ত্ববোধিনী পত্রিকা 1843 অবশ্যই পড়তে হবে সালগুলা, যেগুলো পড়তে বলছি আমি। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? না হলে ক্লাস ক্লোজ করছি। ক্লাস কেমন লাগলো প্রথম ক্লাস আজকে আপনাদের? এই ক্লাস আমরা 2 মাস আগে, 2-3 মাস আগে সেম ক্লাসই নিয়েছিলাম। ঠিক আছে, এটার পরীক্ষা হবে হলো আপনার 22 তারিখে। 22 তারিখে